লাইভ লাইভ ট্যাব ওপেন করো। ট্যাব আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা কিছু পড়া পড়ব। এটা হচ্ছে জেনেটিক্সের ঠিক মিডল হাফ, যেখান থেকে বিবর্তন শুরু হয়েছে
সেখান থেকে যদি বিবর্তনের অংশটুকু আমরা লাস্ট পার্ট ধরি, তাহলে সামনে এখনো 2 পার্ট আছে। প্রথম দিকে চেকার বোর্ড যেগুলো আছে, সূত্রগুলো যেগুলো আছে, তারপর হচ্ছে ব্যতিক্রম যেগুলো আছে মেন্ডেলের সূত্রে, ওগুলো আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব। আর মাঝখানে যে রোগগুলো আছে এই রোগগুলো নিয়ে কথা বলবো। তো আজকে কিন্তু শুরু হচ্ছে একটা চ্যাপ্টারের মাঝখান থেকে, তো সবাই একটু সচেতন থাকবা, আবার ভয় পাবা না এটা কোত্থেকে আলোচনা শুরু হয়েছে। আমরা মাঝখান থেকে শুরু করতেছি, যেখান থেকে আছে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ নীতি, ঠিক এখান থেকে বর্ণান্ধতা দেখব, হিমোফিলিয়া দেখব, ব্লাড গ্রুপিং দেখব, আর দেখব আমরা বিভিন্ন ধরনের সেক্স লিঙ্কড ডিজিজ, মাসকুলার ডিস্ট্রফি তো আছে এর মধ্যে। তো তোমরা একটু জানাও তোমরা আমার কথা বুঝতে পারছো কি না। সবার আগে আমি তোমাদের 2টা প্রশ্ন করব, তোমরা কমেন্টের মধ্যে আনসার লিখবা। সেটা হলো, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী। আমরা জানি তো মানুষের ক্ষেত্রে টোটাল ক্রোমোজোম থাকে কয়টা ক্রোমোজোম থাকে টোটাল? সুফি ভাই বলছে 46টা, মহিবুল্লাহ বলছে 23 জোড়া। সঠিক উত্তর কোনটা? 23 জোড়া। বোঝা গেল কেন আমরা জোড়া বলবো? কারণ একটা মানুষের শরীরের ভেতরে কিন্তু তার বাবারও পার্ট থাকে, মায়েরও পার্ট থাকে। তাহলে আসলে 46টা বলা ঠিক না, 23 জোড়া বলতে হবে। তার মানে 23টা হচ্ছে বাবার, 23টা হচ্ছে মায়ের। তো আমি তোমাদের 46টা ক্রোমোজোম দিলাম, বা 23 জোড়া। তোমাদের আমি 23 জোড়া ক্রোমোজোম দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে 23 জোড়া ক্রোমোজোমটাকে তোমরা এখন লিখবা, যেন ওই লেখাটা দেখে আমি বুঝি যে তুমি এটা পুরুষ বোঝাচ্ছ, ওই লেখাটা দেখে যেন আমি বুঝি তুমি এটা স্ত্রী বোঝাচ্ছ। এখন তোমরা কিভাবে লিখবা কমেন্টের মধ্যে আমাকে দেখাও। এটা তোমাদের জন্য প্রশ্ন। সময় হচ্ছে 1 থেকে 1.5 মিনিট। সময় হচ্ছে 1 থেকে 1.5 মিনিট। এই 23 জোড়াকে এখানে কিছু একটা লিখবা, দেখে যেন আমি মনে করি যে তুমি পুরুষ বোঝাচ্ছ। এখানেও সেম কিছু একটা লিখবা, যেটা দেখে আমি বুঝতে পারবো যে এটা স্ত্রী বোঝাচ্ছ। খুব দ্রুত। আস্থা হক লিখেছো X23 Y23, সম্পূর্ণ ভুল। মোহাম্মদ শানু লিখেছো মেল XY ফিমেল XX, কষ্ট পাইলাম, এটা 100% রং। আরিফা তাবাসুম লিখেছো 22 যোগ XX 22 যোগ XY, আরও কষ্ট পাইলাম, কাছাকাছি গিয়ে ধরা খেয়ে গেছো তুমি। রুবা ভুল করছো, ফারিয়া আহমেদ সোহার ভুল, আখিরুজ্জামান মণ্ডল ভুল, জয় শর্মা ভুল, জীবন নাহিদ বই দেখছি, বই দেখে সঠিকটা লেখো তুমি দয়া করে। জান্নাতুন নাইম লুহি তুমিও ভুল করেছো। নুসরাত বিনতা ইসলাম ভুল, এসানুল নিলয় ভয়ানক ভুল, কি নাম, নাবিলা ভুল, মহসিন হাসান ভুল, পিটুইটারি হাইপোথ্যালামাস, একই সাথে একটা গ্রন্থি একটা ব্রেনের পার্ট, খুব ভুল। আরিফ মাহমুদ ভুল, টাইমলেস হান্টার ভুল, আর্টিকেল প্রিফিক্স ভুল, মাহবুবুল আলম নাহিদ, মাহবুবুল আলম নাহিদ কাছাকাছি চলে গেছ। আমি কিন্তু এখানে দেখো মাহবুবুল আলম নাহিদ, তুমি দেখো আমি কিন্তু এখানে লিখছিলাম কিন্তু 46টি, এটা কিন্তু ভুল। পরে লিখছি 23 জোড়া। তাহলে তুমি যেটা লিখছো সেই কমেন্টটা যদি একটু এডিট করো তাহলেই সঠিক আনসারটা পেয়ে যাবা। জীবন নাহিদ, ফারহানা ইসলাম ভুল, জীবন নাহিদ, হ্যাঁ কাছাকাছি গেছো, কিন্তু এখানে প্রবলেম আছে। ট্রু অটোজোম প্লাস XY মানে পুরুষ নয়, আসলে মানুষের ক্ষেত্রে পুরুষ নয়, এটা অন্য কোনো প্রাণীকেও বোঝাতে পারে, রাইট?
তাহলে দেখো তোমরা কিন্তু যেটা সহজ মনে করছো সেটা সহজ না, তাই না সুই ভাই? গতদিনে আমি ভালো ক্লাস নিতে পারি নাই, কেন নিতে পারি নাই আমি জানি না। সো আমার প্ল্যান হচ্ছে আজকে আমি যে অংশটুকু পড়াবো এখান থেকে যত ধরনেরই কঠিন প্রশ্ন করুক না কেন যেন তোমরা পারো। ওকে, তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করছি। তাহলে তোমাকে আমি সরাসরি কিন্তু 23 জোড়া ক্রোমোজোম দিয়েছি, তোমার কাজ হচ্ছে এখন এইটাকে পুরুষ এবং স্ত্রী হিসাবে আইডেন্টিফাই করা। তাহলে আমরা এই কোশ্চেনের আনসারগুলো যদি বের করতে পারি তাহলে আমরা সঠিক আনসারটা পেয়ে যাব। তাহলে আমি এখন দেখাবো তোমাদের এখানে কি বোঝাচ্ছে আসলে। লুক, টোটাল ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। তোমরা তাহলে জানলা যে প্রত্যেকটা ক্রোমোজোম থাকে জোড়ায় জোড়ায়, ক্রোমোজোম থাকে জোড়ায় জোড়ায়, মানে বাপের একটা মায়ের একটা, বাপের একটা মায়ের একটা, এইভাবে আছে। সেম ভাবে প্রত্যেকটা জিন থাকে জোড়ায় জোড়ায়, মানে ক্রোমোজোমের সামনে পেছনে যে জিনগুলো থাকে এর সামনে এইরকম করে আছে, এদেরকে এলিল বলে। এলিল মানে হচ্ছে বন্ধুত্ব বা মুখোমুখি অবস্থান বা পেয়ার বা জোড়া। ক্লিয়ার? তাহলে জিনের মুখোমুখি অবস্থানকে বলা হয় এলিল, আর ক্রোমোজোম থাকে জোড়ায় জোড়ায়। কথা শেষ। 23 জোড়া আমরা এখন আলাদা করি। বাবা দিছে 23টা, মা দিছে 23টা, রাইট? এখন সুফি ভাই দেখেন এই 23টাকে আমরা এইভাবে লিখি 22 যোগ, এটা কে দিছে? মা, এটা দিছে বাবা। ওকে, এখন আমরা একটু খুঁজে বের করব মা মানে কি। মা মানে হচ্ছে, এটা দ্বারা তো অন্তত বুঝতে পারতেছি এটা মেয়ে, একটুকু বুঝতে পারতেছি, যদিও এটা লেখা সঠিক না। এটা দ্বারা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ছেলে। লুক, একটু ভালো করে দেখো, মা যদি 23টা ক্রোমোজোম দেয়, এর মধ্যে 22টা ক্রোমোজোম দিবে তোমার শরীরের বিভিন্ন জিনিস তৈরি করার জন্য, চুল তৈরি করার জন্য, তোমার শরীরের বর্ণ তৈরি করার জন্য, তোমার হাইট কেমন হবে, তোমার চোখ দেখতে কেমন হবে, তোমার চোখের রং কেমন হবে, তোমার জিহ্বা কেমন হবে, তোমার চরিত্র কেমন হবে, কিছু না কিছু মা দিচ্ছে। এই 22টা দায়ী। তাহলে মা এক্সট্রা একটা দিচ্ছে যে তুমি পুরুষ হবা না নারী হবা, এইটা প্রমাণের জন্য, রাইট? তাহলে মা তার শরীরে যে এক্স আছে একটা দিয়ে দিছে, তাহলে এই ক্রোমোজোমটা তোমারে দিতে পারে মা। আরও একটা আছে, তার মানে মা এইভাবেও দিতে পারে +X, মানে এটা একটা ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু, দুইটা ডিম্বাণু। আচ্ছা, এটা যদি না বোঝো, এখন এদিকে দেখো, বাবা দিবে 22টা ক্রোমোজোম, সাথে হচ্ছে বাবার যেহেতু একটা এক্স থাকে এটা দিতে পারে, অথবা বাবা 22টা ক্রোমোজোমের সাথে এই যে এইটা দিছে ওয়াই। লুক, তাহলে এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু, দুইটা ডিম্বাণু, দুইটা শুক্রাণু। ক্লিয়ার এই পর্যন্ত? এই যে এখন দেখো মূল ঘটনাটা কোন জায়গায়। একজন কোশ্চেনের আনসার লিখছে এইভাবে যে 22 যোগ XY, এটা দ্বারা বোঝাচ্ছি যে পুরুষ, রাইট? তার মানে দুইটা ক্রোমোজোম শেষ, এক জোড়া শেষ। এখানে কয়টা? 11 জোড়া। তাহলে 1 জোড়া আর 11 জোড়া কত হলো? 13 জোড়া। হওয়ার কথা ছিল কয়টা? 23 জোড়া। তাহলে আমি এখানে 22 না লিখে যদি 44ও লিখতাম তাহলে কিন্তু সঠিক ছিল। তার মানে এখানে আছে 12 জোড়া। এই যে এখানে দেখো একটা, এই একটা, 1 জোড়া। তাহলে টোটালিতে এখানে আছে 22 জোড়া, তাহলে টোটালি আছে 23 জোড়া, রাইট? এমন হওয়ার কথা ছিল। তো আমি একটু বলি তোমাদের, এখানে বাবার শরীর থেকে যখন একটা শুক্রাণু আসে 23টা ক্রোমোজোম আসবে। 23টা ক্রোমোজোমের মধ্যে 22টা কনফার্ম যে এগুলাই আসবে, এই 22টা আমরা আলাদা করছি। এখন যদি মেয়ে তৈরি হয়, মেয়ে জন্ম নেয়, তাহলে এইটা আসবে, এই এক্সটা আসবে। যদি ছেলে তৈরি হতে হবে তাহলে 22-এর সাথে এই ওয়াইটা আসবে, এক্সটা আসবে না, এক্সটা আসবে না, শুধু ওয়াইটা আসবে। ঠিক আছে? তো এখানে কথা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, এগুলো কিন্তু অটোমেটিকলি আসতেছে, এগুলোকে আসতেই হবে, এগুলো ছাড়া হবেই না, রাইট? বাট এইটা কিন্তু এক্সও আসতে পারে, ওয়াই আসতে পারে, তাহলে ওটা ভেরিয়েবল, পরিবর্তনশীল। যেহেতু এটা আসবেই, এই জন্য এই ক্রোমোজোমের নাম হচ্ছে অটোসোম, মানে অটো ক্রোমোজোম, এগুলো আসবেই। ক্লিয়ার? এখন বুঝতে পারছো অটোসোম কি জিনিস? অটোসোম মানে যেগুলো আসবেই সেই ক্রোমোজোম। তাহলে এইটাই হচ্ছে পুরুষ হবে না নারী হবে, সেক্স কি হবে, মেল না ফিমেল, তাহলে এই ক্রোমোজোমের নাম কি? সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? এখানে আরেকটা কথা বলি, দেখো
এই ক্রোমোজোমগুলো অটোজোম, এইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, তাহলে এটা আর এটা ভিন্ন জিনিস না? তাহলে ভিন্ন হলে আমরা হোমো বলবো না হেটারো বলবো? হেটারো বলবো। তাহলে এটা হচ্ছে হেটারো ক্রোমোজোম এগুলা, রাইট? তাহলে এই ক্রোমোজোমগুলো একসাথে হেটারো ক্রোমোজোম, ভালো করে খেয়াল করো, বা হেটারো সোম। এবার চলে আসে হোয়াট ইজ হেটারো গ্যামিট। এইটাই তো একটা শুক্রাণু, রাইট? এইটাই তো একটা শুক্রাণু, রাইট? সেম ভাবে দেখো, এটা একটা ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু, তার মানে এগুলো তো গ্যামিট। শুক্রাণু ডিম্বাণু, গ্যামিট মানে কি? মিলিত হওয়া। তার মানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হতে যাবে। তাহলে আমরা কিন্তু এগুলোকে এখন গ্যামিট বলতে পারি। শুক্রাণুটা না লিখে আমি এটা লিখলাম, তাহলে দেখি কি বোঝা যাচ্ছে? এটা একটা গ্যামিট, রাইট? এখন বলো তো এটা একই ধরনের এগুলা না ভিন্ন? ভিন্ন। তাহলে এটা হচ্ছে হেটারো গ্যামিট, হোমোগ্যামিট নয়, হেটারো গ্যামিট। ক্লিয়ার? প্রিয় স্টুডেন্ট, তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন শুধু আমি দেখাবো তোমাদের প্রশ্নের আনসারটা কি ছিল। তোমরা যদি কখনো লেখো পুরুষ কি, তোমরা এইভাবে লিখবা 44 যোগ এক্স ওয়াই মানে পুরুষ। তো বাকি কয়টা ক্রোমোজোম আছে এখনো? 22 জোড়া, রাইট? তাহলে স্ত্রীর ক্ষেত্রে 44 যোগ এক্স এক্স, তার মানে এটা একটা নারী, তার আরও অটোজোম আছে হচ্ছে 22 জোড়া। তাহলে আমি যদি এখন এগুলো মিশাই দিই, এখন বলো তো এটা পুরুষ না স্ত্রী? কোনটা? উপরেটা পুরুষ, এটা স্ত্রী। এখন কেন এখানে আমরা এইটা লিখতে পারবো না? দেখো, এটা কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, এই জন্য আমি কিন্তু দিচ্ছি, আমি অতিরিক্ত আলোচনা করছি না। একজন লিখছ 2a প্লাস এক্স ওয়াই বা 2a প্লাস এক্স এক্স, এটা সঠিক কি না ছবি ভাই? একটু ভালো করে খেয়াল করেন তো। বাবা হচ্ছে আমাকে দিতে পারে এটা 22টা, আর একটা হচ্ছে ওয়াই, ঠিক কিনা? বাবা তো আমাকে এটা দিতে পারে, আমার বোনের ক্ষেত্রে বাবা এটা দিবে, রাইট? ঠিক কিনা? আমরা তো বলতেছি এই 22টা অটো আসবে, তার মানে এগুলো হচ্ছে অটোসম এ, এগুলো হচ্ছে এ। তাহলে আগে কত ছিল? এখানে 22 ছিল না? তাহলে এখন এখানে কত? 44 না? তাহলে একটা এ না দুইটা এ? এখানে দুইটা এ। এখন এইটার মানে কিন্তু আবার দুইটা, একটা হচ্ছে এখানে 2 জোড়া অটোজোম আছে, বাপ কাছ থেকে আসছে, মায়ের কাছ থেকে আসছে। কারণ এটা তো মেয়ে, মেয়ের শরীরেও তো বাপের ক্রোমোজোম মায়ের ক্রোমোজোম আছে। তাহলে বাপের এক সেট ক্রোমোজোম অটোজোম আছে, মায়ের এক সেট অটোজোম আছে, রাইট? 22টা। 2a মানে কিন্তু 44 বোঝাচ্ছে, রাইট? আচ্ছা, এটাও ভুলে যান, আপনি এটা বোঝেন নাই। এখন ঘটনা হচ্ছে, আমি যদি এখন তোমাদের এমন দেই যে মানুষের তো 46টা ক্রোমোজোম, ক্লিয়ার? তো কোনো একটা প্রাণীর ক্ষেত্রে তার ক্রোমোজোম হচ্ছে 22টি। খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করো। তাহলে এইটার ক্ষেত্রে পুরুষটা কি হবে? পুরুষটা হবে এরকম 22টা ক্রোমোজোম। তার মানে আমরা আলাদা করি, যে বাপের কাছ থেকে আসছে 11টা, মায়ের কাছ থেকে আসছে 11টা, ঠিক আছে? এবার আমরা হচ্ছে সেক্স ক্রোমোজোমগুলো আলাদা করবো আর অটোজোমগুলো আলাদা করবো। তার মানে এখানে 10টা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, রাইট? এখান থেকে 10টা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, রাইট? ভালো করে খেয়াল করো, এর ক্ষেত্রেও তো পুরুষটা হচ্ছে এক্স ওয়াই, স্ত্রীটা হচ্ছে এক্স এক্স, এমনই সেম। ওকে, তার মানে এখন আমি যদি এই দুটো যোগ করি, ধরা যাক এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণুতে এটা আছে, শুক্রাণুতে এটা আছে, দুইটা মিলিত হলো, কি হলো? এই যে এক সেট আসলো, এই এক সেট আসলো, তাহলে 20, এই 1 আসলো, মানে 2, দুইটা ক্রোমোজোম আছে এখানে, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই প্রাণীটা যদি মেয়ে হয় তাহলে এক্স এক্স, এই প্রাণীটা যদি ছেলে হয় তাহলে এখানে আমি লিখবো এক্স ওয়াই, ঠিক কিনা? এখন আমি কিন্তু সেমভাবে লিখতে পারি যে বাবার কাছ থেকে এসে 10টা অটোজোম, মায়ের কাছ থেকে 10টা অটোজোম। তার মানে
এগুলো যদি অটোজোম হয়, এগুলো যদি অটোজোম হয়, তার মানে এই দুটো যদি মিলিত হয় তাহলে 2A তো হচ্ছে, রাইট? ঠিক কিনা? 10টাই এ, 10টাই এ, তাহলে 20টা মানে হচ্ছে 2টা এ, 2টা অটোজোম। তো তোমরা কিন্তু লিখছিলা এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে নারী, কারণ খেয়াল করো তো তার ক্ষেত্রেও তো এটা পুরুষ দেখাচ্ছে, তাহলে এটাও পুরুষ এটাও পুরুষ, পার্থক্য কোন জায়গায়? এটা অন্য প্রাণীর ছিল, তার মানে কখনো 2A লেখা যাবে না। যদি মানুষ কখনো তোমাদের প্রশ্নে জিজ্ঞেস করে তাহলে সরাসরি এখানে দিবা 44। ক্লিয়ার? এখানে তাহলে কয়টা দিতে হবে? 20, রাইট? স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো না? খুব কঠিন লাগছে তোমাদের নাকি ম্যাথমেটিক্স এবং খুব পছন্দ। তোমরা কি সবাই বুঝতে পারছো এটা, যে কোনো একটা প্রাণীর কথা যদি স্পষ্ট করে বলে তখন এইভাবে লিখতে হবে, এগুলো কোনো আনসার নয়, ঠিক আছে? কারণ এইটা কিন্তু একটা কমন স্ট্রাকচার, এটা একটা মেয়ে, এটা মেয়ের, তাহলে এটা কমন স্ট্রাকচার, এটা মানুষের ক্ষেত্রে হতে পারে, বানরের ক্ষেত্রে হতে পারে, মাছের ক্ষেত্রে এটা হতে পারে। বাট এইটা যদি আমরা দিই তাহলে নিশ্চিত যে এটা এমন একটা প্রাণীর ক্রোমোজোম যার ক্রোমোজোম 22টি। তাহলে এখানে যদি আমি 44 লিখি তাহলে নিশ্চিতভাবে এটা হচ্ছে কার ক্রোমোজোম? এটা হচ্ছে মানুষের ক্রোমোজোম, রাইট? ভাইয়া 22 জোড়া দিলে হবে না। 22 জোড়া আসলে কিভাবে লিখবো? বাংলায় তো লেখা হয় না, ওখানে তুমি 22 পেয়ার্স প্লাস XY, তুমি এরকম করে লেখার থেকে সহজ এবং সঠিক হচ্ছে এটা আসলে 44 যোগ XY, মানে 44টা অটোজোম, 2টা সেক্স ক্রোমোজোম। আচ্ছা, যারা বোঝো নাই এখনো তাদের জন্য আবার আসবে, কারণ আমি এগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে এখন আমি একটু জিজ্ঞেস করি, তোমরা আনসার করবে কমেন্টের মধ্যে, তাহলে আমাদের পড়া কিন্তু শেষ হয়ে যাবে। মানুষের ক্রোমোজোম কয়টা টোটাল? কয়টা? 46টা। 46টার মধ্যে পুরুষ যদি হয় তাহলে 2টা আলাদা হলো, আর বাকি রইল কয়টা? 44টা। এটা যদি স্ত্রী হয় তাহলে 2টা আলাদা হলো, বাকি থেকে কয়টা? 44টা, রাইট? এখন আমি তোমাদের জিজ্ঞেস করব, তোমরা কমেন্টের মধ্যে আনসার লিখবা, আমি সাথে সাথে কিন্তু বলে দেব এই ক্রোমোজোমগুলো কি আসবে না আসবে না? ছেলে মেয়ে থেকে ভিন্ন না, আসবেই। ছেলে হোক মেয়ে হোক, এই 44টা তার কাছে যাবেই। দ্যাট মিনস এটা অটো। তাহলে 44টা ক্রোমোজোমকে কি বলে? অটোজোম। মানুষের অটোজোম কয়টা? 44টা। ডান সাইডে দেখো, পুরুষ হলে এটা আসবে, স্ত্রী হলে এটা আসবে, পুরুষ হলে এটা আসবে। দ্যাট মিনস এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। কয়টা? তাহলে পুরুষের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে আলাদা, মানে এটা সেক্স ক্রোমোজোম। তাহলে সেক্স ক্রোমোজোম হচ্ছে 2টা বা 1 জোড়া। ক্লিয়ার? তা এবার জিজ্ঞেস করি আমি, XX কার ক্রোমোজোম? স্ত্রী। XY কার ক্রোমোজোম? পুরুষ। তাহলে এই যে আমরা কিন্তু ডিটারমাইন করে ফেললাম, এখানে কিন্তু আলাদা করার উপায় নাই যেগুলো স্ত্রী না পুরুষ। তাহলে আমরা কোনো একটা প্রাণীর যদি সেক্স ডিটারমিনেশন করতে চাই, ওটা পুরুষ না স্ত্রী লিখতে চাই, তাহলে আমাকে এই ক্রোমোজোমগুলোর দিকে নজর দিতে হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে সেক্স ডিটারমিনেশন। তাহলে আমরা কিন্তু বলতে পারি মানুষের সেক্স ডিটারমিনেশন বা মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে করে? XX ও XY পদ্ধতি দ্বারা, রাইট? মানুষের মানে স্ত্রী পুরুষ। ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু একটা কৌশল পেয়ে গেলাম কিভাবে সেক্স ডিটারমিনেশন করে। 1। 2 নম্বর হচ্ছে, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে Y ক্রোমোজোমটা নাই। বুঝলেন সুবি ভাই? স্ত্রী হওয়ার জন্য অবশ্যই 2টা X লাগবে, কিন্তু পুরুষ হওয়ার জন্য কিন্তু Y ক্রোমোজোমটা জরুরি নয়। বোঝা গেল? পুরুষ হওয়ার জন্য Y ক্রোমোজোমটা জরুরি নহে।
কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে, এটা আমাদের ক্ষেত্রে না, অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে, কিছু অনুন্নত প্রাণী কারা আমি একটু দেখাই। তাহলে তাদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কি হবে, মানে স্ত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক এক্স এক্স থাকবেই, আর পুরুষের ক্ষেত্রে এক্স থাকবে, ওয়াইটা যেহেতু নয় তাহলে মানে ওয়াই নাই, এক্স এক্স ও এক্স নট পদ্ধতি। তাহলে এখন আমি জিজ্ঞেস করি, এই জায়গায় কি সব ক্রোমোজোম সেম? এই জায়গায় এগুলো এক ধরনের, এগুলো এক ধরনের, তাহলে এটা কি হোমো না হেটারো? হেটারো ক্রোমোজোম। এইটা যদি একটা গ্যামিট তৈরি করে 22, মানে শুক্রাণু যদি হয় তাহলে এটা হবে, অর্ধেক হয়ে যায় না ক্রোমোজোম, কিংবা এটা হবে অর্ধেক হয়ে গেল, মানে পুরুষের স্ত্রীর ডিম্বাণু যদি আমি তৈরি করি তাহলে এইরকম হবে, এইরকম হবে, এটা হলে এরকম হবে 22 যোগ এক্স 22 যোগ ওয়াই। আমরা তো জানি যে যখন শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হয় তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। দুইটা যদি যোগ করি এটা হবে, দুইটা যদি যোগ করি এটা হবে, রাইট? তাহলে এখন সুইভাই বলেন তো, এই গেমিটটাতে কি সেম ক্রোমোজোম আছে? এই গেমিটটাতে কি সেম ক্রোমোজোম আছে? এইটা এক ধরনের আর এইটা আলাদা ধরনের, রাইট? তাহলে এই জন্যই আমরা বলতে পারি যে এই দুইটা হেটারো। তাহলে এই গেমিটটাও কিন্তু হেটারো গেমিট, রাইট? তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। প্রিয় স্টুডেন্ট, তোমরা যে বুঝতে পারো একটু কমেন্টে বলো, তারপর আমি তোমাদের এখানকার লাস্ট এবং প্রধান যে কথাটা ওটা বলে শেষ করে দেব। ক্লাস নাকি করতেছে আসতে বলো, কোনো শব্দ করা যাবে না, বুঝিয়ে নিয়ে আসবা, ঠিক আছে? সুবি ভাই, আমি বারবার কিন্তু বলছি অটোসোম মানে কি আসলে, মানে যেগুলোকে আসতেই হবে, যেগুলো সবার ক্ষেত্রে কমন, অটো। ক্লিয়ার? এই যে গোফ, গোফ কিন্তু অটো না, মেয়েদের ক্ষেত্রে গোফ থাকবে না, পুরুষের ক্ষেত্রে গোফ থাকবে। বিশেষ ক্ষেত্রে মেয়েদের মুখেও গোফ হতে পারে, ওটা ভিন্ন কথা। তাহলে চুলটা হচ্ছে অটো, পুরুষের ক্ষেত্রেও থাকবে, স্ত্রীর ক্ষেত্রেও থাকবে, রাইট? তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এটা তো নিশ্চিত যে এটার উদাহরণ কি সুই ভাই? মানুষ, রাইট? মানুষের ক্ষেত্রে দেখা যায় যে কেউ মদ খেতে আগে দুধ বিক্রি করে, বাড়ির গাভী আছে, দুধ বিক্রি করে ওই টাকা দিয়ে মদ কিনলো। কাউরের ক্ষেত্রে দেখা যায় মদ বিক্রি করতেছে, মদটা বিক্রি করে সে বাজার থেকে দুধ কিনে এনে খাচ্ছে, কারণ শরীর সুস্থ রাখতে হবে। বোঝা গেল? তো মানুষের ক্ষেত্রে এরকম দেখা যায় যে মানুষ তেল বিক্রি করে গাঁজা আর ড্রাগ খায়, রাইট? এক্স 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 ওয়াই পদ্ধতি কোন কোন প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় আমি এটার উদাহরণ দিয়েছি, যে মানুষ তেল বিক্রি করে গাঁজা এবং ড্রাগ কিনে খায়। ঠিক আছে, এটা কি জিনিস একটু পরে দেখাচ্ছি। এক্স 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 নট পদ্ধতি কাদের ক্ষেত্রে দেখা যায়? সেটা হলো ফড়িং ছেড়ে, আমরা তো যে ফড়িং ধরলে কি করতাম, লেজে সুতা বেঁধে দিতাম না ছোটবেলায়? অনেকে আছে আবার এই আপাঙের গাছ লাগাই দেয়, তো এটা খুব ভয়ানক একটা ব্যাপার, এটা খুব পারভার্সন একটা। তো ছোটবেলায় আমরা কি করতাম, যে ফড়িংয়ের পেছনে সুতা বেঁধে ফড়িংয়ে ছেড়ে দিতাম, উড়ুক, সুতাটা উড়ে যাচ্ছে। তাহলে ফড়িংটা ছেড়ে আমরা কি করতাম, খুব আনন্দ পেতাম বা ডান্স করতাম। ডান্সের মধ্যে একটা আছে ডিস্কো ডান্স, রাইট? মিঠুন চক্রবর্তী যারা সিনেমা দেখছো তারা খুব ভালো বোঝে ডিস্কো ডান্স কি জিনিস। তো ফড়িং ছেড়ে ডিস্কো ডান্স। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। তো এক্স 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 ওয়াই পদ্ধতি কাদের ক্ষেত্রে দেখা যায় আমি এখন তাদের নামগুলো বলবো, তোমরা দেখো। এক, মানুষে দেখা যায়, মানুষ তেলাকুচা বলে একটা উদ্ভিদ আছে, তেলাকুচা, নট তেলাপোকা, তেলাপোকা কিন্তু প্রাণী, তেলাকুচাতে দেখা যায়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্লান্ট, আমি পি দিয়ে দিলাম, আর এটা হচ্ছে অ্যানিমেল। গাঁজা, তোমরা তো জানো গাঁজা গাছ আছে,
তো গাঁজা গাছ কিন্তু হচ্ছে প্লান্ট, তাহলে এটা একটা প্লান্ট। ড্রাগতে হচ্ছে ড্রোসোফিলা। ড্রোসোফিলা হচ্ছে এক ধরনের ফ্লাই বা মাছি, তাহলে এটা হচ্ছে অ্যানিমেল। তাহলে দুইটা অ্যানিমেল, দুইটা প্লান্ট তোমাদের মনে রাখতে হবে, যাদের ক্ষেত্রে মানুষের মতোই মেল ফিমেল নির্ধারণ করার কৌশল ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে। 2, XX X0 কাদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকে না? উদাহরণ হচ্ছে ফড়িং, ছেড়ে, ডিস্কো। ঘাস ফড়িং অ্যানিমেল, ছেড়েতে হচ্ছে সার পোকা, অ্যানিমেল। এটা ডিসকোরিয়া, ডিসকোরিয়া সাইনুয়াটা দেখিও তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, ডিসকোরিয়া সাইনুয়াটা, এটা হচ্ছে প্লান্ট। এখানে দুইটা অ্যানিমেল, একটা প্লান্ট। তো আশা করছি তোমরা এটা মনে রাখবা, এটা কিন্তু আসে পরীক্ষায়, আর আমি আগে যা দেখিয়েছি ওখান থেকে যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, মানুষের ক্রোমোজোম কি দিতেই পারে যে 20টি ক্রোমোজোম আছে, 20টি ক্রোমোজোম আছে, এমন প্রাণীর ক্ষেত্রে পুরুষ কোনটি স্ত্রী কোনটি, রাইট? বুঝেন নাই? তো এই হচ্ছে ঘটনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমাদের এই অংশটুকু শেষ। তোমাদের আমি প্রশ্ন দিচ্ছি, তোমরা আচ্ছা মেল এবং ফিমেল আলাদা করবা কমেন্টের মধ্যে। চৌষট্টিটি ক্রোমোজোম আছে এমন প্রাণীর মেল ফিমেল দেখাও যাদের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন XX XY পদ্ধতি ব্যবহার করা হয়। কমেন্টের মধ্যে লেখো। কমেন্টের পর 3 মিনিট পর দেখা হবে আমাদের। আজকে আমরা প্রত্যেকটা টপিক পড়বো, 3 মিনিট করে ব্রেক দেবো, কন্টিনিউয়াস পড়বো না। তোমাদের কোশ্চেন লিখতে থাকো, 3 মিনিট পর দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমাদের 3 মিনিটের ব্রেক শেষ হয়ে গেছে। সবাই সঠিক আনসার করেছো, আমার আসলে এখানে আর বলার কিছু নাই। 62, জাস্ট 2টা আমরা আলাদা করে ফেলবো এখান থেকে, জাস্ট 2টা। একটা প্রাণীতে 2টা সেক্স ক্রোমোজোম থাকে, তাহলে বাকি রইল কয়টা? 62। মেল হলে যেহেতু এই নীতি অবলম্বন করছি, তাহলে এইটা দিলাম আমরা এখানে। এখান থেকে আমরা 62টা নিলাম। ফিমেলের ক্ষেত্রে XX। তাহলে দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তোমাকে গিয়ে বলতে হবে এই ইনফরমেশনগুলো তোমারে দিতে হবে। তাহলে তুমি দেখেই বুঝলা এটা কোন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে, XX XY। আমি কিন্তু বলি নাই 1
2 নম্বর হচ্ছে আমি কিন্তু তোমাদের বলি নাই যে এই ক্রোমোজোম সংখ্যা কয়টি, এইটা যদি আমি তোমার দিয়ে দিই তো তুমি নিশ্চিন্তভাবে বলে দিতে পারো 62, 2, 64, রাইট? ঠিক কি না? তাহলে আমরা আবার বলতে পারবো যে এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল, দেখে বুঝতে পারবো। যদি কখনো এমন হয় যে এটা এরকম হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো যে এটা মেল বোঝাচ্ছে, এটা ফিমেল। তাহলে আমি আর কোনো অপশন দিলাম না, অপশন ছাড়াই কিন্তু সামনে যদি এটা তোমার দিয়ে দিই তাহলে তুমি কিন্তু 3টা আনসার করতে পারবা, যে এটা XY পদ্ধতি ব্যবহার করা হয়েছে কিংবা XX পদ্ধতি। বাট আমি যদি এইটা দেই তাহলে তুমি নিশ্চিত যে XX এবং X0 পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এটা যদি দেই তাহলে নিশ্চিত XX এবং XY পদ্ধতি ব্যবহার করা হয়েছে। 1, 2 নম্বর ছিল ক্রোমোজোম সংখ্যা কয়টি? 64টি। এখানে সেক্স ক্রোমোজোম কয়টি? 2টি। অটোজোম কয়টি? 62টি। এটা পুরুষ না স্ত্রী? এটা হচ্ছে পুরুষ, রাইট? সব পাওয়া যাচ্ছে। তাহলে মেডিকেল সায়েন্সে অনেক ব্যাপার আছে, যেমন অর্থোপেডিক্সে একটা মজার ব্যাপার আছে, এগুলো নাম্বার দ্বারা প্রকাশ করা হয়। মনে করেন যে B2, X3 এরকম করে একটা বিশাল নাম্বার দেওয়া হয়। তার মানে হচ্ছে আমি দেখলেই বুঝতে পারবো যে ফ্র্যাকচারটা কোন জায়গায় হয়েছে, ডান পায়ে হয়েছে না বাম পায়ে হয়েছে। ডান পায়ে হলে ফিমারে হয়েছে না টিবিয়া ফিবুলাতে হয়েছে না কারো নিচে হয়েছে, হলে ডান দিকে না বাম দিকে। আবার সেই ফ্র্যাকচারটা কোন ধরনের ফ্র্যাকচার, ওটা কি আর মট করে ভেঙে গেছে, 3 ভাগ হয়ে গেছে, টুকরা হয়ে গেছে, নাকি বেন্ডিং হয়ে গেছে, তো দেখেই কিন্তু আমি বুঝতে পারবো। তো এটা হচ্ছে এই টাইপের মেডিকেল সায়েন্সে সব কিছু শর্টকাট করে এবং সারা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে, আজানের মতো। বাংলাদেশে আজান কি বাংলায় দেয়? দেয় না। সৌদি আরবের আজান আরবিতে দেয়। আমেরিকার আজান কি ইংরেজিতে দেয়? দেয় না। সব জায়গায় আজান সেম। তাহলে এই পদ্ধতি আমি যেটা দেখাইলাম এটা আদিকাল থেকে আছে, এখনও আছে, সামনেও থাকবে, পৃথিবীর সব জায়গায় সেম, রাইট? এই হচ্ছে ঘটনা। যাক, আমরা নেক্সট টপিকে চলে যাই। আমরা এখন দেখব এমন কিছু রোগ যেগুলা বাবা মা থেকে সন্তানের মধ্যে আসে। এগুলাকে বলা হচ্ছে সেক্স লিঙ্কড ডিজিজ। একটু ভালো করে খেয়াল করো। তোমরা তো দেখলা যে বাবাতে এইটা থাকে, মায়ে এইটা থাকে, বাকি যে অটোজোমগুলো আছে, এই অটোজোমগুলার যাই হোক, এই যে অটোজোমগুলো দেখছো এইগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়নি। তার মানে এগুলা থেকে যদি কোনো রোগ আসে এটাকে আমরা বলবো অটোজোমাল ডিজিজ। ওকে, কিন্তু বইয়ে শুধু এইটুকু আলোচনা করা হয়েছে। তোমরা তো জানো যে এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম। এগুলাই যেহেতু মাতা থেকে বা পিতা থেকে সন্তানের মধ্যে রোগ নিয়ে যায়, তাহলে আমরা বলবো লিঙ্কড। আচ্ছা, আমরা ছুটি দিয়ে দিই, যান রেস্ট করেন, সমস্যা। ঘুম অবস্থা থেকে ক্লাসে এসে ক্লাস করতে পারে না, সরি ফর ইন্টারাপশন। তো তোমরা এরকম মানে এরকম ভদ্র হয়ে গেছো কেন, চুপচাপ হয়ে গেছো কেন? কিছুক্ষণ আগে আমি যখন ক্লাস নিচ্ছিলাম আমার বাবা সামনে বসেছিল, মা বসেছিল, তো আমার বাবা এরকম করে বসেছে, তো এরকম করে বসে আছে। আমার মনে হচ্ছে যে তোমরা ক্যামেরার ওই পাশে সবাই এইভাবে বসে আছো, আমি আর কথা বলতে পারতেছি, একটু সমস্যা হচ্ছিল, রাইট? যেমন আমি আর কিন্তু বলতে পারতেছি না যে এটা সেক্স লিঙ্কড ডিজিজ, আমি এখন বলতেছি যে এই ক্রোমোজোম দ্বারা রোগ ছড়ায়, এই ব্যাপারটা আমি বলতেছিলাম, রাইট? তো অনেক কিছু আমাকে ওমিট করে যাইতে হচ্ছিল, এই জন্য ছুটি দেওয়া হলো আব্বাকে। তো যাই হোক, সরি ফর ইন্টারাপশন। দেখো, এখন আমরা আলোচনা করব এগুলা নিয়ে। এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে বাবা মা থেকে সন্তানে যেহেতু আসতেছে, দেখো এই যে এটা লিঙ্ক, তাহলে আমরা বলতেই পারি বাবা মায়ের সেক্স ক্রোমোজোমগুলো সন্তানে যখন আসে তাহলে একটা লিঙ্কড, এই সম্পর্কটা হচ্ছে লিঙ্কড, মানে শূন্য থেকে আসে না। পাশের বাড়ির আঙ্কেলের একটা রোগ আছে, ওইটা আরেক বাসার কোনো সন্তানের মধ্যে যেতে পারে না, বিশেষ ক্ষেত্র ছাড়া, তাহলে ওটা সেক্স লিঙ্কড ডিজিজ না। যদি পাশের বাসার আঙ্কেলের আছে,
মানে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কোনোভাবে পাশের আঙ্কেলের প্রভাব নাই, এই বাড়িতে ওই রোগ দেখা গেছে। বোঝা গেল? তো হতে পারে যে এটা সম্পূর্ণ নতুনভাবে চলে আসলো, এটা কিন্তু সেক্স লিঙ্কড না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ওনার আছে ওই বাসায়, এই বাসা তো হয়েছে এই রোগটা, এটা কিন্তু সেক্স লিঙ্কড না। সেক্স লিঙ্কড মানে কি, বাবার আছে মায়ের আছে কনফার্ম সন্তানের মধ্যে চলে আসছে, অন্তত জিনটা আছে, রোগটা না থাকবে, এটা হচ্ছে সেক্স লিঙ্কড। আচ্ছা বাদ দাও, আমরা এখন আলোচনা করি হচ্ছে সেক্স লিঙ্ক ডিজিজ নিয়ে। পৃথিবীতে তোমরা তো জানোই যে ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএতে থাকে জিন। জিন মানে কি? জিন মানে কিছুই না, জিন মানে হচ্ছে তথ্য। কি তথ্য? যে তথ্যগুলো অনুযায়ী বা যে চিঠিগুলো অনুযায়ী দেখে দেখে রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি করা হয়। সেই তথ্যগুলো মাঝে মাঝে বদলে যেতে পারে। তথ্য যদি বদলে যায়, তাহলে সন্তানের মধ্যে যদি বদলে যাওয়া চিঠিটা পৌঁছে যায়, তাহলে সন্তানের মধ্যে কি ভুল তথ্য যাবে, তাহলে রাইবোজোমে ভুল প্রোটিন তৈরি হবে, রাইট? ঠিক কি না? তাহলে সন্তানের মধ্যে প্রবলেম দেখা দেবে। এখন পর্যন্ত কিন্তু 60টা চিঠি ভুল পাওয়া গেছে, মানে 60টা জিনে ভুল পাওয়া গেছে। বোঝা গেল? 60টা জিনে সেক্স লিঙ্ক ডিজিজের 60টা জিন এখন পর্যন্ত পাওয়া গেছে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো সেক্স লিঙ্ক ডিজিজ না বলে বলেছে ডিজঅর্ডার। হোয়াই ডিজঅর্ডার? ডিজঅর্ডার যাই হোক, ডিজঅর্ডার কিন্তু হচ্ছে ডিজিজের মতোই। সিনড্রোম নিয়ে আমি একদিন বলেছি, ডিজঅর্ডার নিয়ে আরেকদিন বলবো। হোয়াট সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স? তোমরা তো জানো ইনহেরিটেন্স মানে হচ্ছে বংশগতি বা বংশগতভাবে পাওয়া। যেমন তুমি কিছু ইনহেরিট করলা, কি করলা? তোমার বাপের 14 বিঘা জমি ছিল, ভাই বোন ছিল, তুমি পাইলা 7 বিঘা, তাই না? তাহলে এই জমিটা কি? এটা হচ্ছে ইনহেরিটেন্স, জমিটা। তাহলে রোগটা হচ্ছে ইনহেরিটেন্স। ক্লিয়ার? বাপ না, ক্রোমোজোমটাও না, রোগটা। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স মানে বাবা মায়ের সেক্স ক্রোমোজোমে প্রবলেম ছিল, আমার মধ্যে রোগটা চলে আসলো, এই রোগটা হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। মানে এটা আমি পেলাম বংশগতভাবে। প্রশ্ন কিন্তু নানাভাবেই হতে পারে। হোয়াট ইজ সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স? ওখানে দিতে পারে হচ্ছে বাবা মায়ের ডিফেক্টিভ সেক্স ক্রোমোজোম, বাবা মায়ের মিউটেটেড সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? তারপর হচ্ছে সন্তানের মধ্যে রোগ কিংবা সন্তানের সেক্স ক্রোমোজোম। কোনটা আনসার? সন্তানের মধ্যে রোগটা, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। ওকে, শেষ। আচ্ছা তোমরা একটু প্রশ্ন করো তো, তোমাদের আমি এর আগে বলি, তোমাদের আমি একটু জিজ্ঞেস করি যে এক্স এবং ওয়াই আছে। সেক্স লিঙ্ক ডিজিজগুলো বলতে সাধারণত আমরা বুঝি এক্স ক্রোমোজোম আর হচ্ছে ওয়াই ক্রোমোজোম। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এক্স ক্রোমোজোম দ্বারা সাধারণত এই রোগটা সন্তানের মধ্যে যায়। কোনটা দ্বারা? এক্সটা থেকে সন্তানের মধ্যে চলে যাচ্ছে। কেন এটা যাচ্ছে, কেন ওয়াইটা দ্বারা যাচ্ছে না? কেউ কি কিছু বলতে পারবা? কারো কোনো ধারণা আছে? এনি আইডিয়া? এক্স, এখন ঘটনা হচ্ছে এটা কি মেয়েদের ক্রোমোজোম না ছেলেদের ক্রোমোজোম? কেউ কি আমাকে বলতে পারবা এক্স ক্রোমোজোমটা ছেলেদের না মেয়েদের? এনি আইডিয়া? তোমরা একটু বলো তো, এক্স ক্রোমোজোমটা ছেলেদের না মেয়েদের? রিমেল আহমেদ বলেছে মেয়ে ভাই। মেয়ে আবার ভাই কিভাবে হয়? মেয়ে বোন, এক্স কমন তাই মেয়েদের। জীবন নাহিদ বলেছে বোথ। নিলয় ঘোষ বলেছে বোথ, আর বাংলায় অনুবাদ করে বলেছে দুজনের। দুজনের এই বোথ, উভয়ের হতে পারে বোথ। একটু বলি আমি, যদি তোমাদের জিজ্ঞেস করি এটা কিভাবে মেয়েদের বা কিভাবে ছেলেদের না হচ্ছে দুই দলেরই, কিভাবে? সে দেখেন, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, মেয়ে হলে এরকম হবে, ছেলে হলে এরকম হবে, দুই দলেই আছে।
আমরা কিন্তু তখন বলছি যে ওয়াই ক্রোমোজোম না থাকলেও কিন্তু পুরুষ হতে পারে। তার মানে ওয়াই ক্রোমোজোম যে পুরুষ হওয়ার জন্য দায়ী, এই যে আমরা এই কথাগুলো পড়ি না বইয়ের মধ্যে, সব ঠিক, কিন্তু একটু মানে অনুবাদ করতে একটু জটিলতা করে ফেলে। কারণ আমরা দেখলাম যে এটাও পুরুষ, আবার আমরা দেখলাম এটাও পুরুষ। তার মানে হচ্ছে যদি কখনো একটা এক্স ক্রোমোজোম থাকে নিশ্চিতভাবে ওইটা হবে পুরুষ। তাহলে এখন ধরে নাও যে এক্স ক্রোমোজোম আসলে মেয়েদের ক্রোমোজোম না, রাইট? এইটার উপর সবারই সমান দখল আছে, অধিকার আছে। এবার চলে আসি, যদি এর সাথে আরেকটা চলে আসে তখনই কিন্তু এটা নারী হয়ে যায়। ওকে, তাহলে ওয়াই ক্রোমোজোমটা থাকলো, থাকার পর হচ্ছে সে পুরুষ হয়ে গেল, রাইট? তার মানে ওয়াই ক্রোমোজোমটা নাই বলে নারীতে সেম জিনিস আছে। কিন্তু দেখো, তোমরা কিন্তু হচ্ছে মাঝে মাঝে বলো যে কিভাবে একটা পুরুষকে ট্রান্সজেন্ডার করে ফেলে। একটা পুরুষ মেয়ে হওয়ার ইচ্ছা হইলো, অপারেশন করলো, ছেলে হয়ে গেল। কিভাবে তারা হয়? কমন কিছু স্ট্রাকচার আছে, নারী এবং পুরুষ দেহে সেম জিনিস আছে, যেটা জাস্ট একটু কেটে কুটে আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করে দেয়। যেমন তোমরা তো হচ্ছে এর আগের চ্যাপ্টারে পড়ছো ক্লাইটোরিস, গ্ল্যান্স, পেনিস। এটা কিন্তু মেল ফিমেল উভয়ের সেম হোমোলোগাস অঙ্গ। পুরুষ হলে ওটা হবে গ্ল্যান্স, স্ত্রী হলে ক্লাইটোরিস। পুরুষ হলে গ্ল্যান্সের পর পেশি থাকবে, পেশিটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসাম এবং স্পঞ্জিওসাম, এটা দ্বারা ঢাকা থাকে ইউরেথ্রাটা। জাস্ট পুরুষ হয়েছে বলে এটা জাস্ট চলে আসছে। স্ত্রীতে কি এই পেশিটা নাই? আছে, কম আছে, কিংবা ডিলিট হয়ে গেছে। সেম ভাবে দেখো, ফিমেলদের ক্ষেত্রে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনরা থাকে। লেবিয়া মেজোরা যেটা ভালবার দুই পাশে যে ত্বকটা, এই ত্বকটা কিন্তু পুরুষের ক্ষেত্রে আবার হচ্ছে ওই টেস্টিসের চারপাশে যে আবরণটা আছে, আবরণটা যেটা থলি যেটা আছে ওইটা গঠন করে। তারপরে সেম জিনিস, তারপরে চাইলেই একটা মেলকে ফিমেল বানিয়ে দেওয়া সম্ভব, একটা ফিমেলকেও মেল বানিয়ে দেওয়া সম্ভব। সবই আছে, একটু কম বেশি। একেবারে যে যারা ন্যাচারাল সেই রকম করে দিতে পারো ব্যাপারটা এমন না, কাছাকাছি কিছু একটা বানিয়ে দেওয়া সম্ভব। তার মানে মেল ফিমেল সবাই জন্মের সময় সেম, যেহেতু ডিএনএ বা ক্রোমোজোমগুলো আলাদা, এই জন্য আলাদাভাবে ওগুলা বিভিন্নভাবে বিকশিত হয়। কোনোটা হয় পুরুষের ক্ষেত্রে, ওটা স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে না। স্ত্রীর ক্ষেত্রে যেটা হতে হয় পুরুষের ক্ষেত্রে ওটা থেমে আছে। এইভাবে কিন্তু নারী পুরুষ আলাদা হয়ে যায়। ঠিক আছে? তার মানে সবাই আসলে আমরা সেম। আমি কি বেশি কথা বলতেছি? আচ্ছা, তোমাদের বলে রাখি, আজকে আমরা যেগুলো পড়বো সবগুলোই হচ্ছে এক্স ক্রোমোজোম দায়ী, সবগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম দায়ী। তবে ওয়াই ক্রোমোজোমও মাঝে মাঝে একটা ডিজিজ তৈরি করে, SWYER সিনড্রোম, সয়ার সিনড্রোম। এটা কিন্তু আসে ওয়াই ক্রোমোজোম থেকে। সয়ার সিনড্রোম, এটা একটা রোগ যেটা আসে ওয়াই ক্রোমোজোম থেকে। ঠিক আছে? তার মানে শুধু যে এক্স ক্রোমোজোমে দেয় তা না, ওয়াই ক্রোমোজোম থেকেও রোগ আসতে পারে। বইতে নাই, পড়ার দরকার নেই। আচ্ছা, এখন আমরা দেখি লাল সবুজ বর্ণান্ধতা এটা আসলে কি জিনিস। তার আগে তোমরা একটু কমেন্টে বলো তো, লাল সবুজ বর্ণান্ধতা কি? এক লাইনের মধ্যে লেখো সবাই। সবি ভাই, আপনার অভিমত বলেন। হোয়াট ইজ লাল সবুজ বর্ণান্ধতা? রেড গ্রিন ব্লাইন্ডনেস। এটা কিন্তু রেড গ্রিন ব্লাইন্ডনেস, এটা নট কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস অন্য রোগের, অন্যটার ক্ষেত্রে হয়। শুধু যে লাল সবুজেই মানুষের ব্লাইন্ডনেস হয় তা না, কিন্তু অন্য অন্য বর্ণেও হতে পারে। অনেকের আবার আছে এবার কমপ্লিট সব বর্ণেই ব্লাইন্ডনেস, এদের জীবনটা খুব ভয়াবহ। কারণ এরা পুরো পৃথিবী তো দেখতেই পায় না কালারফুল, পাশাপাশি মানে এদের বেঁচে থাকাটা খুব টাফ হয়ে যায়। বোঝা গেল? তো যাই হোক, দেখি ওরা কি লিখছে।
লাল সবুজ বর্ণ আলাদা করে শনাক্ত করতে পারে না, ফারিয়া আহমেদ বলেছে লাল আর সবুজ আলাদা করতে পারে না। রুবা রাইট। লাল সবুজকে শনাক্ত করতে না পারা, উপযুক্ত পিগমেন্ট থাকে না। একজন লিখছে যে লাল সবুজ আলাদা করে চিনতে পারে না। লাল সবুজ, তারপরে এখন সবুজ, আমি লাল ছাড়া এটা আলাদা করে চিনতে পারছি না, ব্যাপারটা কি এরকম? না, লাল সবুজ আমি একসাথে রাখলাম, একটা বড় ঝুড়ির মধ্যে আমি আম রাখলাম, লাল পাকা আম কিংবা সবুজ কাঁচা আম, রাইট? এখন আমি বাড়ি থেকে ধরা যাক আমার ওয়াইফ বলে দিছে যে দেখে 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 কাঁচা আমগুলো নিয়ে আসবো, কারণ এগুলো আমার বাপের বাড়িতে পাঠাবো। তুমি গেছো লাল সবুজ একই হাঁড়ির মধ্যে আছে, তুমি কোনোটাই বুঝতে পারো নাই, বেশি করে লালটা নিয়ে চলে আসছো। তার মানে তুমি আসলে লাল এবং সবুজটা আলাদা করতে পারো নি। লাল এবং সবুজ যদি পাশাপাশি থাকে তাহলে দুইটা তুমি আলাদা করতে পারবে না, দুইটাকে মিক্স করে তোমাকে একটা বর্ণ দেখাবে। এই এডিশনে আজমল স্যারের যে বইটা আছে এখানে ছবি একটা দেওয়া আছে, লাল সবুজ বর্ণান্ধরা যা দেখতে পাই, দেখিও কিছুটা লাল কিছুটা সবুজ একসাথে একটা মিক্স বর্ণ দেওয়া আছে। সবি ভাই, ভাবি আপনারা বললো আমার শ্বশুর বাড়ি আমার বাড়িতে পাঠাবো, নিয়ে এসো কাঁচা আম, আপনি নিয়ে গেছেন পাকা আম বেশি করে, সংসার টিকবে? টিকবে? সে রাত্রে ভাত দিবে আপনারে, ঘুমাইতে দিবে? দিবে না। আপনারে বলছে আমার জন্য একটা সবুজ শাড়ি নিয়ে এসো, আপনি গিয়েছেন সবুজ শাড়ি কিনতে, লাল সবুজ পাশাপাশি আছে, আপনি আলাদা করতে পারেন, একটা লাল শাড়ি নিয়ে চলে গেছেন। এখন আমারে বলেন তো সংসার থাকবে? যে পুরুষ শাড়ি কিনতে পারে না, যে পুরুষ শাড়ি কিনতে পারে না তার আসলে জিন চেক করা উচিত। ব্যাপারটা এইরকম, ঠিক কি না? আপনারা তো এইভাবে আটকায় দেবে। আচ্ছা বাদ দেন, আপনি আপনার নতুন ওয়াইফে বিয়ে করছেন, আপনার বউরে বললেন চলো আজকে আমরা রাস্তায় হাঁটি, চলো, বিয়ের আগে তো অনেক হাঁটছি আজকে একটু হাঁটি, হাত ধরে হাঁটতেছেন, হঠাৎ করে জ্যাম, রাস্তা তো ফাঁকা, কারণ রেড লাইট জ্বলে আছে, আপনি হাত ধরে আগাচ্ছেন জেব্রা ক্রসিং দিয়ে, হঠাৎ করে রেড লাইট ছুটে গেছে, টেরে মান নেই, আপনার ওয়াইফ আপনার দিকে তাকিয়ে আছে ভালোবাসা নিয়ে, আপনি আছেন লাইটের দিকে তাকায়, লালটা সবুজ হয়ে গেছে, আপনার টেরে মান নেই। এখন কি হবে আমার বলেন? আপনি তো এখন আস্তে আস্তে যেতেছেন, গাড়ি তো সাই সাই করে আসছে, সংসার করা দূর কি বাদে পৃথিবীতে থাকতে পারতেছে, তো হাস্যকর হয়ে যাওয়া না ব্যাপারটা। তো এই হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতার ব্যাপারগুলো। এদিকে দেখো, লাল সবুজ বর্ণান্ধতা মানে হচ্ছে দুইটা আলাদা করতে পারে না। সব বর্ণেই মানুষের বর্ণান্ধতা হতে পারে। টোটাল ব্লাইন্ডনেস বলে একটা শব্দ আছে, তাতে সব বর্ণে তার প্রবলেম হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কয়টা জিন দায়ী? লাল সবুজ, এই মুহূর্তে আমি কয়টার কথা বলতেছি? দুইটা। তাহলে মনে রাখবা দুইটা জিন দায়ী। কঠিন কিছু না, তাহলে এটা একটা প্রশ্ন। লাল সবুজ বর্ণান্ধতার জন্য দুইটা জিন দায়ী। কি ঘটে আমি বললামই তো। এরপর কথা হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স কি। আচ্ছা স্টুডেন্ট, আমি একটু তোমাদের দেখাই। সেক্স লিঙ্কড যেহেতু ডিজিজ, তাহলে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। তোমরা তো খুব ভালো করে জানো বাবার শরীরে শুক্রাণু উৎপন্ন হয়, একটা এইরকম শুক্রাণু হতে পারে, এইরকম শুক্রাণু হতে পারে, ঠিক কিনা? মায়ের শরীরে ডিম্বাণু উৎপন্ন হয়, এরকমও ডিম্বাণু উৎপন্ন হতে পারে, এরকমও ডিম্বাণু হতে পারে। আমাকে কি নারী বিদ্বেষী মনে হচ্ছে? বারবার আমি এক্স লিখছি। তোমরা তো জানোই যে এরকম হতে পারে। তাহলে এগুলোর নাম হচ্ছে গ্যামিট। লুক, তাহলে এই শুক্রাণুর সাথে যদি এই ডিম্বাণু মেলে তাহলে আমরা এই একটা সন্তান পাবো। এইটার সাথে যদি পাশেরটার মেলে তাহলে আমরা এরকম একটা সন্তান পাবো। এটা কি ছেলে না মেয়ে? তাহলে দুইটা হচ্ছে ফিমেল পেলাম আমরা এখন পর্যন্ত। এইটার সাথে যদি এইটা মেলে মেল পেলাম, এইটার সাথে যদি এইটা মেলে আমরা আরেকটা মেল পেলাম। ঠিক আছে? তোমরা তো সবাই এটা জানো, স্টুডেন্ট, তোমরা তো সবাই এটা জানো। তো তোমরা কি বুঝতে পারছো আমি কি করছি এখানে?
আল ইমরান প্রশ্ন করেছো ভাই, কোনো লাল সবুজ বর্ণান্ধ ছোটবেলা থেকে সে তো লালকে কোনো একটি রং হিসাবে চিনবে আর সবুজকে অন্য একটি রং হিসাবে চিনবে, নাকি এমন হয় লাল আর সবুজকে একই দেখে? না, লাল সবুজ যারা বর্ণান্ধ তারা, আমি যদি এখানে যে লাল লিখছি এখানে সবুজ লিখছি সবুজ কালিতে, সে কিন্তু সবুজটাকে সবুজই দেখতে পাবে। তাহলে এই বাচ্চাটাকে তুমি যদি আর্ট শেখাও, সে কিন্তু সবুজ বর্ণটাই পিক করে এই জিনিসের ছবি সবুজ আর্ট করো। আপনি কিন্তু ক্লিয়ার বুঝতে পারলেন, সবুজ দেখে সে সবুজ আর্ট করছে, তার মানে সবুজ চিনতে পারে, রাইট? আবার তার তুমি বললা আম্মু একটা সূর্যের ছবি আর্ট করো, তো তাহলে সে কিন্তু লাল বর্ণটা তুলে নেবে, নিয়ে লাল আর্ট করবে। সে কিন্তু তুমি কিন্তু বুঝে ফেললা সে লালও চেনে সবুজও চেনে, রাইট? এখন তুমি তারে বললা তুমি এক কাজ করো তো বাবা, এই যে গাছ কাঁচা পাকা একটা আমের ঝুড়ি দিলা কিংবা অন্য কিছু যেখানে লাল সবুজ পাশাপাশি বর্ণ দুটো আছে, আর্ট করো তো। তখন সে কি করবে, দেখা যাবে যে 4-5টা রং নিবে, নিয়ে একটা ছবি আর্ট করবে। এই ছবিটাতে লাল এবং সবুজ কোনোটাই দেখা যাবে না, দুইটা মিক্স হয়ে একটা বর্ণ দেখা যাবে। তারপর তুমি তখন নিশ্চিত হয়ে গেলা যে তার লাল সবুজ বর্ণান্ধ আছে। পাশাপাশি যখন হয়েছে তখন সে আলাদা করে চিহ্নিত করতে পারে না। এই লোকগুলোর কোনো সমস্যা নাই, তারা স্বাভাবিক লাইফ লিড করতে পারে আইদার। বাট যাদের টোটাল প্রবলেম তাদের, তার মানে ওই যে রঙের কৌটা আছে, কোনটা রঙের সাথে সে আলাদা করতে পারছে না, কিচ্ছু বুঝতেছে না কোনটা কী রঙ। যে ছবিটা দেখতেছে সেখানেও সে আলাদা করতে পারতেছে না কোনটা কী রঙ, তখন সে কী করে সাদা কালো টাইপের এই টাইপের দেখবে, কিংবা হচ্ছে কম্বাইন্ড 7টা রং মিক্স আপ হয়ে মানে একটা অদ্ভুত একটা রং দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা তোমরা তো এটা বুঝতে পারছো। তো এখন আমি বলি যে কোনটা জিন আক্রান্ত হয়েছে ভাই, এক্স না ওয়াই? তাহলে এইটা হচ্ছে শুদ্ধ জিন আপাতত, তাহলে এক্সটা আক্রান্ত হয়। তো এখন আমরা দেখি, দেখো এটা দুটাই হচ্ছে সুস্থ বাবা মা, রাইট? তাদের জিনে কোনো প্রবলেম নাই। তো আমরা একটু প্রবলেম অ্যাড করি তাদের। আমি কিন্তু তোমাদের এখনই হোমওয়ার্ক দিয়ে ব্রেকে চলে যাবো, এটা বোঝাই। সেটা হলো, ধরা যাক আক্রান্ত হতে পারে কোনটা, এই এক্সটা হতে পারে, এখানে 2টা এক্স আছে মায়ের, রাইট সুই ভাই? ধরা যাক মা সুস্থ, বাবার হচ্ছে, মায়ের ক্ষেত্রে ধরি, ধরা যাক মায়ের ক্ষেত্রে সি আছে, মানে কালার ব্লাইন্ড হওয়ার জন্য। কালার ব্লাইন্ড কেন হয়? কালার দেখার জন্য কিন্তু আমাদের চোখ দেখে, রাইট? চোখের ভেতর রেটিনা আছে, রেটিনার মধ্যে দেখবা রড এবং কোনের লেয়ার আছে, রাইট? কোষ। তো রড কোষ তো রাতে দেখে, ও তো কালার দেখে না, কিন্তু কোন কোষ তো কালার দেখে। তাহলে কোন কোষগুলো যদি ঠিকঠাক না তৈরি হয়, কোন একটা জিনে যদি প্রবলেম থাকে, সে কোন কোষ তৈরি করতে পারছেন না চোখের রেটিনার, তাহলে তো আপনি কালারটা ঠিকঠাক চিনতে পারবেন না, ঠিক কিনা? তো যাই হোক, তাহলে এইটার হচ্ছে কোন কোষ তৈরির জিনটায় প্রবলেম আছে। তো মায়ের ক্ষেত্রে দেখা গেল একটা এক্সের মধ্যে প্রবলেম। তাহলে এখন কি ঘটনা ঘটবে? এই এক্স থেকে তো এই গেমিট আসছে, এই এক্স থেকে এই গেমিট আসছে, রাইট সই ভাই? তাহলে একটু দেখেন তো এই এক্সের সাথে কার ক্রস হয়েছে এখানে। তাহলে এই এক্সটা স্বাভাবিক, এই এক্সটা হচ্ছে এই। আবার দেখেন এইটার সাথে এই যে এই পাশে, তার মানে এখানে প্রবলেম, এই ওয়াই এই এক্স, তার মানে এই এক্সে প্রবলেম আছে, আর বাকিগুলো তো সেফ। তাহলে আমরা কিন্তু বলতে পারি তার টোটাল সন্তান কয়টি? 4টি। ওকে, তাহলে আমরা বলবো যে এই যে একটা মেয়ে, দেখো এখানে কিন্তু ম্যাথমেটিক্স, এখান থেকে প্রশ্ন আসে। এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে বা পুরুষ বা ছেলে সন্তান, যা ইচ্ছা লিখতে পারো। এটা হচ্ছে ছেলে। সুফি ভাই, আমি আপনাকে দেখাই, এই মেয়েটা হচ্ছে সুস্থ, কারণ এর কোথাও দেন সি নাই, মানে কোনো এক্স সিন অ্যাফেক্টেড না। এই মেয়েটার ক্ষেত্রে একটা জিনে প্রবলেম, তাহলে আমরা এটা লিখবো হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক কন্যা। এটা কি হবে? অস্বাভাবিক জিনা। এই মেয়েটার ক্ষেত্রেও তোমরা একটু ভালো করে খেয়াল করো, সে কিন্তু বর্ণান্ধ কন্যা হবে না, সে পুরোপুরি কিন্তু স্বাভাবিক না, কারণ তার একটা এক্স ক্রোমোজোমে প্রবলেম আছে।
কিন্তু সে পুরোপুরি বর্ণান্ধ হবে না। তার শরীরে জিন আছে কিন্তু সে বর্ণান্ধ নয়। কারণ কি? এই এক্সটা তো ভালো, ব্যাকআপ দিচ্ছে। তাহলে এটা হবে হচ্ছে বাহক, মানে তার শরীরের ভেতরে এটা আছে কিন্তু সে আক্রান্ত নয়, বাহক কন্যা। আর যদি এমন হয় তাহলে কি হবে সুই ভাই? আক্রান্ত কন্যা। ওকে, তাহলে একইভাবে পুরুষের ক্ষেত্রে দেখি। পুরুষ কি হতে পারে? এক্স ওয়াই। এটা কি স্বাভাবিক, ঠিক কি না? পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই হলে ওয়াই তো প্রবলেম হয় না, এটাতে প্রবলেম দিলাম আমরা। তাহলে কি হবে, বাহক না স্বাভাবিক? স্ত্রীদের ক্ষেত্রে একটা সিতে প্রবলেম ছিল, সে বাহক হয়েছে। পুরুষের ক্ষেত্রে একটা সিতে প্রবলেম, কিন্তু সে হয়ে গেছে আক্রান্ত। আমরা আর বাহক লিখলাম না, কারণ কি? একটাই এক্স, তো ওইটাই আবার প্রবলেম। তাহলে তার মধ্যে তো রোগ দেখা দিবে, কারণ তার তো একটা সাপ্লিমেন্টারি বা ব্যাকআপ এক্স নাই, রাইট? স্ত্রীদের ক্ষেত্রে দেখেন একটাতে সে বাহক হয়ে গেছে, কারণ তার একটা এক্স ভালো আছে। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে দুইটাই যখন আক্রান্ত হবে তখন সে আক্রান্ত হবে, ঠিক আছে? তাহলে পুরুষের ক্ষেত্রে কিন্তু বাহক বলে কিছু নাই। কেন নাই? কারণ পুরুষে বাহক বলে কিছু নেই। কারণ কি? পুরুষে কোনো ব্যাকআপ এক্স নাই। প্রেস নোটের এখন আমি একটু লিখি, তোমরা ভালো করে দেখো। তাহলে এটা কি স্বাভাবিক মেয়ে না? এইটা বাহক, এই যে এটা বাহক মেয়ে, এটা স্বাভাবিক ছেলে, এটা আক্রান্ত ছেলে, তাই না? তাহলে এখন আমি যদি তোমাদের অনুপাত করতে দেই এইভাবে যে একটা এইটা এটা হচ্ছে মা, এটা হচ্ছে ছেলে, তাহলে মাটা কি ছিল? বাহক, রাইট? বাহক মা, ঠিক কিনা? আর স্বাভাবিক বাবা। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, মায়ের মা বাহক, বাবার কিচ্ছু নাই, মানে পুরুষটার কিচ্ছু নাই, কিন্তু সন্তানের ক্ষেত্রে দেখো কোনো মেয়ের কোনো প্রবলেম হলো না, আক্রান্ত হয়ে গেল একটা ছেলে। প্রবলেম মায়ের, তাও আবার তারও প্রবলেম না, ভেতরে ভেতরে আছে, আক্রান্ত হয়ে গেল একটা ছেলে। তাহলে ব্যাপারটা এমন না যে ফিমেলে হচ্ছে, মানে মাই হচ্ছে যাচ্ছে সন্তানে। ভালো করে দেখেন, আমি কিন্তু এটা টপিক বোঝাচ্ছি, বইয়ে আছে। ফিমেল মা, তার মধ্যে আছে যাচ্ছে কোথায়? মেল সন্তানে, রাইট? এইরকম যে ডিজিজগুলো আছে, মেল মানে আছে বাবা, বাবায় আছে, বাবা তো পুরুষ, সন্তান ছেলে সন্তানে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? ফিমেল বা মেয়ে সন্তান। মায়ে আছে, ছেলেতে যাচ্ছে। আমরা বলি না যে মা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবা মেয়েকে ভালোবাসে, ব্যাপারটা এরকম। বাবা থেকে মেয়ে সন্তান, মা থেকে ছেলে সন্তানে কিছু রোগ ছড়ায়। এই ধরনের রোগগুলোকে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তোমাদের আমি প্রশ্ন করব, তোমরা আনসার করবা। আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছি, তোমরা আনসার করবা। 3টা প্রশ্ন আমি এখানে দিচ্ছি। একটা হচ্ছে স্বাভাবিক বাবা বাহক মায়ের বিয়ে হলে কত % ছেলে আক্রান্ত হবে? কত % ছেলে আক্রান্ত হবে? 1। 2 নম্বর হচ্ছে স্বাভাবিক বাবা বাহক মার বিয়ে হলে ছেলেদের কত % সন্তান আক্রান্ত হবে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ছেলেদের কত % আক্রান্ত হবে? একইভাবে কত % মেয়ে, উল্টো ভাষা দেই, মেয়েদের
কত পার্সেন্ট বাহক হবে? বাহক মানে হচ্ছে কেরিয়ার। কত পার্সেন্ট মেয়েদের কত পার্সেন্ট বাহক হবে? তোমরা 3টা প্রশ্নের উত্তর লেখো তো খুব দ্রুত। মহিলা খাতা দাও, দেখি তুমি কি আনসার লিখছো। পানি আনো, কফি খাওয়া তো বন্ধ করেছি না। কত পার্সেন্ট সন্তান আক্রান্ত হবে? ওকে, ছেলেদের কত পার্সেন্ট আক্রান্ত হবে? ওকে, মেয়েদের কত পার্সেন্ট বাঘ হবে? সাবাস। আসমাউল হোসনা মাইশা প্রশ্ন করেছো, তোমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আমার কথাটা শোনো। ও প্রশ্ন করেছে যে বাবা মা কারো এই রোগ নাই, তাহলে সন্তানের কি হতে পারে কিনা। এই রোগটা আসলে পৃথিবীতে তো প্রথম এই রোগটা ছিল না সুফি ভাই। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এই রোগগুলো কি পৃথিবীতে প্রথম ছিল না। তাহলে কি এমন হয়েছে, একটা চিঠি, আমরা তো বললামই তো জিনগুলো এক একটা করে চিঠি, যেটা সন্তানের কাছে যায়, সন্তানের স্বভাব চরিত্র বা বৈশিষ্ট্য ওই রকম হয়। এমন হতেই পারে যে বাবার কাছে যখন চিঠিটা ছিল ঠিক ছিল, সন্তানের কাছে আসছে, আসার পর চিঠিটার মধ্যে পানি পড়ছে, পানি পড়ে লেখা কিছু মিশে গেছে, তুমি আর ধরতে পারলা না, ভুলভাল একটা কাজ করে ফেললা ওই চিঠি দেখে দেখে। কিছু বুঝলেন সহি ভাই? চিঠিটা কোথায় এসে চেঞ্জ হয়ে গেল? সন্তানের ভেতরে এসে চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু বাবার মধ্যে চেঞ্জ হয় নাই এই মুহূর্তে। তার মানে এমন হতেই পারে যে আমার বাবা মার ছিল না, আমার মধ্যে পাওয়া গেল, এখন এর মানে হলো আমার শরীরে আসার পর চিঠিটা পরিবর্তন হয়েছে বা মিউটেশন হয়েছে। আমার শরীরে মিউটেশন যদি হয় তাহলে আমার সন্তানদের মধ্যে ওটা চলে যাবে। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে প্রধান কথা। 2 নাম্বার হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা ঠিক করা যায় কিনা। হ্যাঁ, লাল সবুজ বর্ণান্ধতা যাদের আছে তাদের লেন্স আছে, স্পেশাল লেন্স আছে, স্পেশাল সানগ্লাস আছে, তাদের ক্ষেত্রে এইটা সমাধান করা যায়, মানে কিছুটা কমিয়ে আনা যায়। ইভেন কমপ্লিট যারা কালার ব্লাইন্ড তাদের ক্ষেত্রেও কমিয়ে দেওয়া যায়। তোমরা মানে ফেসবুকে মাঝে মাঝে কিছু দেখবো ভাইরাল ভিডিও, যে বাবা তার হোল লাইফ কোনো বর্ণ দেখেনি, বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের বিয়ে শাদী হয়েছে, দেন তাদের বিয়ে শাদী হওয়ার পর একদিন মেয়ে তার বাবার জন্য গিফট নিয়ে এসেছে, খালি চশমার মতো কিছু একটা চোখে দিছে, দেখা যায় বর্ণ দেখতে পাচ্ছে। কিছু বোঝা গেল? যে এখন উন্নত হয়েছে চিকিৎসা বিজ্ঞান, দেখা যায়। বর্ণান্ধতা কি কখনো ঠিক হয় না? না, এটা তো কিওর হয় না, বাট এটা হচ্ছে মিনিমাইজ করে নেওয়া যায়। এখন দেখো, এই তো মহিবুল্লাহ, সবাই ভুল ভাল আনসার করছো, কয়েকজন সঠিক আনসার করছো। আমি তো খুব ক্ষেপে গেলাম তোমাদের উপরে, প্রচন্ড ক্ষেপে গেছি আমি। কেন খেপে গেছি? কারণ কি ম্যাথমেটিক্স তোমরা করতেছো? বায়োলজি নাকি তোমাদের ভালো লাগে না, বায়োলজি নাকি মুখস্থ করার সাবজেক্ট, বায়োলজি ম্যাথমেটিক্স দেখো। তাহলে আমি প্রশ্ন করছি কত পার্সেন্ট সন্তান আক্রান্ত হবে। খেয়াল কর, পুরোটা মিলেই হচ্ছে 100% সন্তান, রাইট? এই 4টা মিলে, তাহলে আক্রান্ত এখন আমরা দেখবো কত পার্সেন্ট। এটা 25, এটা 25, এটা 25, এটা 25, রাইট? আক্রান্ত কয়টা? একটা। তার মানে 25% হচ্ছে আক্রান্ত। প্রথম আনসার পেয়ে গেছি। এবার দেখবো আমরা ছেলেদের কত পার্সেন্ট আক্রান্ত হবে। ভালো করে দেখো ছেলেদের কত পার্সেন্ট, তাহলে ছেলেরা এবার 100%। ওকে, এই যে দেখো এই দুটা ছেলে হচ্ছে 100%, তাহলে এটা 50%, এটা হচ্ছে 50%।
তাহলে আক্রান্ত হচ্ছে 50%, মানে অর্ধেক ছেলে আক্রান্ত, এটা হচ্ছে 50%। এবার আসছি মেয়েদের কত পার্সেন্ট বাহক হবে। এই যে দেখো, তাহলে এটাও মেয়ে এটাও মেয়ে, দুইটা মিলে হচ্ছে 100%। তাহলে মেয়েদের অর্ধেক, অর্ধেক মানে তো 50%, রাইট, বাহক হয়েছে। তো আমি এখন তোমাদের একটা ব্রেক দিব, ব্রেকের সময় আমি এখানে করে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে অঙ্ক করবা, করে আনসার করবা। বাহক, বাহক মা আর হচ্ছে আক্রান্ত পিতা। বাহক মা আক্রান্ত পিতা যদি বিয়ে হয়, তাহলে তাদের ক্ষেত্রে এক, কত পার্সেন্ট সন্তান আক্রান্ত হবে, ছেলেদের কত পার্সেন্ট বাহক হবে, মেয়েদের কত পার্সেন্ট আক্রান্ত হবে। তিনটা প্রশ্ন আমি লিখেছি, অবশ্যই প্রশ্ন ভালো করে পড়বা, তারপর আনসার করবা। তোমরা এখন, এই যে আমি তোমাদের দিয়েই ফেলছি, তোমরা এখন এগুলো করো, করে আনসার দাও কমেন্টের মধ্যে। দামি জিনিস ঢাকা ঢালা হয়। হাইলি ফ্লেভারেবল, বুঝলি না? তারপর শোনো, ভালো একটা পানি দেখি, দেখ আমার এসি টিসি সব ব্লাস্ট হয়ে গেল। এই সরা সরা
সরি লাল সবুজ মিঠে গেছে টানতে বাইরে বড় হয়ে এগুলো বলবি অনেক টাকা পয়সা দরকার হবে তখন আমাদের পাত্তা দিবি আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসছি সুফি আহমেদ ভাই দেখেন কি হয় এখানে আমি জাস্ট একটু দেখাই এক্স 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 ওয়াই এক্স ওয়াই এগুলো দ্রুত করতে হবে এইটাতে ছিল প্রবলেম এইটাতে ছিল প্রবলেম তাহলে এই যে এখানে একটা এক্সে প্রবলেম হবে এক্স ক্লিয়ার এই এক্সে প্রবলেম ওই এক্সে প্রবলেম ওয়াইতে কোনো প্রবলেম নাই ক্লিয়ার এইটা এই তো নাকি তো এখানে আমি এখন দেখি যে কত পার্সেন্ট সন্তান আক্রান্ত হচ্ছে দেখো এই মেয়েটা কিন্তু আক্রান্ত এই মেয়েটা কিন্তু বাহক কারণ তার আরেকটা আছে এই জন্য নাই বাট সে বাহক তার মধ্যে থেকে গেল আমরা কিন্তু জানলাম না তো তোমরা যারা বিবাহ শাদী করবা তারা একটু যদি পারো তোমরা তো জানোই যে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিংবা হচ্ছে প্রেমের ক্ষেত্রে যাই হোক না কেন আমরা অন্ধ থাকি বিয়ে দিচ্ছে এইটাই হলো সবথেকে বড় কথা বিয়ে হবে রাইট আমার এক ফ্রেন্ড সে কখনোই ছুটি নেয় না সে থাকে গাজীপুরে সে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওরে আমি ডাকি এখানে আসো সে একদিনের জন্য আসতে পারে না কিন্তু গত 1 মাস থেকে দেখতেছি সে বাড়িতে প্রায় 15 দিন কাটায় আসলো আসে যায় কাহিনী কি আজকে আমার ফোন করে বলে ডিসেম্বরে আমার বিয়ে দাওয়াত দিব 6 দিন ছুটি নিতে হবে তোর বোঝা গেল তো হয়ে যায় তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনোটাইপগুলো কিন্তু ফ্যাক্ট না আছে কি নাই ওটা পরে দেখা যাবে ব্লাড গ্রুপিং কি ওটা পরে দেখা যাবে ব্লাড গ্রুপিং এর প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে যে ওই প্লাস মাইনাস বা পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো প্রবলেম নাই সমাধান করা যায় তো এইটার যেহেতু সমাধান করা যায় না তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু দেখে নিতে হবে যে বাহক কিনা মেয়ে ছেলে আক্রান্ত কিনা কারণ সন্তানের মধ্যে যাবে তো তোমার ভুলের জন্য তোমার সন্তান কেন সাফার করবে রাইট ঠিক কিনা তো যদি এমন হয় যে পুরুষ আক্রান্ত নয় মেয়ে বাহক তাহলে এই ক্ষেত্রে একটু প্রবলেম মেয়েকে তো বিয়ে দিতেই হবে কোনো না কোনো পুরুষের সাথে তাই না তো সব থেকে বেটার হচ্ছে স্বাভাবিক পুরুষের সাথে বিয়ে দেওয়া তাহলে একজন হয়তো আক্রান্ত হবে বাট কোনোভাবে মেয়ে যদি বাহক হয় পুরুষ যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু বিশাল বিপদ এই যে দেখো মেয়ে আক্রান্ত পুরোপুরি তার মানে এই মেয়ের সাথে যার বিয়ে হবে তার সবগুলো সন্তানই বাহক এবং আক্রান্ত হবে পুরুষ দুইজনে কিন্তু আক্রান্ত হবে ছেলে যত হবে সব আক্রান্ত হবে তো এইটা কিন্তু একটু রিস্কি তো একটু দেখতে হবে বিয়ের আগে আর কি জিনো টাইপ করে দেখতে হবে জিনের টাইপগুলো কি আছে এখন তো আমি এখন একটু দেখাই স্বাভাবিক ছেলে আর আছে আক্রান্ত ছেলে তো কত পার্সেন্ট সন্তান আক্রান্ত হবে দেখো আক্রান্ত মানে 50% সন্তান আক্রান্ত ছেলেদের কত পার্সেন্ট বাহক এই যে দেখো ছেলেরা কখনো বাহক হয় না ছেলেদের মধ্যে আছে সে আক্রান্ত তাকে আক্রান্তই ধরতে হবে তাকে বাহক হিসাবে চিহ্নিত করা যাবে না বইয়ের মধ্যে সরাসরি বলা আছে ছেলেরা কখনো বাহক হয় না কারণ কি তো একজন লিখছো যে ছেলে আক্রান্ত ও বাহক হবে মানে যেহেতু আক্রান্ত এবং তার জিনে আছেই যেহেতু এই জন্য বাহক লিখছো না এটা লেখা যাবে না এটা হচ্ছে বিশাল একটা পাপ এই পাপের কোনো নেই প্রায়শ্চিত্ত নাই
তাহলে 0%, সে কখনোই হয় না। তাহলে এটা অযৌক্তিক একটা প্রশ্ন, কিন্তু আমি তোমাদের আটকিয়েছি। মেয়েদের কত পার্সেন্ট আক্রান্ত হবে? তোমরা কিন্তু অনেকেই সঠিক আনসার করছে। এবার মেয়েদের কত পার্সেন্ট, তাহলে আমরা একটু মেয়ে দুটো আলাদা করি, যে 100% মেয়ে কত পার্সেন্ট আক্রান্ত হবে? 50% আক্রান্ত হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে কিন্তু ম্যাথমেটিক্স থেকে আসবে। তো আরও একটা উপায় আছে কিভাবে লাল সবুজ বর্ণান্ধতা আলাদা করা যায়। একটা টেস্ট আছে, টেস্টটার নাম হচ্ছে ইশিহারা কালার টেস্ট। ইশিহারা কালার টেস্ট, ওই যে দেখো বইয়ের মধ্যে লেখা আছে যে অনেকগুলো লাল এবং সবুজ অনেকগুলো বৃত্ত থাকবে, সেখানে সবগুলো লাল, কিছু বৃত্ত এমন করে কালার করা থাকবে যে ওই বৃত্তগুলো যে যোগ করি আমরা দেখা যাবে 75 হয়, 16 হয়, বা যে কোনো একটা বর্ণ হয়। তো যারা লাল সবুজ আলাদা করতে পারে না, তারা লাল অনেকগুলো বৃত্তের মধ্যে 75 লেখা বৃত্তগুলো আলাদা করতে পারবে না। তো এটার নাম হচ্ছে ইশিহারা কালার টেস্ট পরীক্ষা। ক্লিয়ার সুই ভাই? ওই যে বইয়ের মধ্যে একটা বৃত্ত দেওয়া আছে, দেখছেন? ওইটা কিন্তু পারছেন আপনি ঠিক করতে? আমাদের যে বায়োলজি হেটার্স বড় গ্রুপটা আছে, আমি যখন এই প্রশ্নটা দিয়েছিলাম অনেকদিন আগে, তখন আমার সাথে 2 জন নক করে যে ভাইয়া, 2 জনে কিন্তু মেল, যে আমি এইটা পারি না, আমার এই প্রবলেম আছে। তো আমি জানি না তারা এখন সলভে আছে কিনা বা কোনো লেন্স ব্যবহার করছে কিনা। তো তোমরা সৌভাগ্যবান যে তোমরা সলভ করতে পারছো। পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন? ওই যে তাদের একটা এক্স, এই আর কি। তো আমি আর কিছু সেক্স লিঙ্ক ডিজিজ বলি। তার আগে আমি তোমাদের একটু বলি যে মাস্কুলার ডিস্ট্রফি যেটা আছে, ডুশনি মাস্কুলার ডিস্ট্রফি কিন্তু অনেকগুলো আছে। মাস্কুলার মানে হচ্ছে পেশি, ডিজ মানে হচ্ছে স্বাভাবিক নয়, অস্বাভাবিক। ক্লিয়ার? ট্রফ মানে হচ্ছে নিউট্রিশন পাওয়া আর কি। তো নিউট্রিশন হয় মোটা হয়ে গেছে না শুকনা হয়ে গেছে পেশিগুলো আর কি, ব্যাপারটা এইরকম। তাহলে মোটা হোক শুকনা হোক, পেশিটা দুর্বল হয়ে গেছে কিংবা পেশিটা ওয়েস্টেড হয়ে গেছে, হারিয়ে গেছে, মানে শুকায় গেছে জয়েন্টটা, এগুলোকে বলা হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি। মাস্কুলার ডিস্ট্রফি অনেক ধরনের হতে পারে, সবথেকে সিভিয়ার হচ্ছে 9 ধরনের। তাদের মধ্যে সবথেকে ভয়ানক হচ্ছে ডুশনি মাস্কুলার ডিস্ট্রফি। এখানে যেটা হয় যে ডিস্ট্রফিন নামে একটা জিন আছে, এই জিনটা না থাকলে বা এই জিনটা মিউটেটেড হয়ে গেলে এই রোগটা হয়। এতে কি হতে পারে দেখবা 3টা স্টেজ লেখা আছে। একটা হচ্ছে মাইল্ড, তাদের এই যে আইকিউতে হ্যাম্পার্ড করে, ঠিক আছে, ইন্টেলেকচুয়াল এবিলিটি যেটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। মাইল্ড যারা তারা স্বাভাবিক মানুষের মতো চলাচল করতে পারে, মডারেট যারা তাদের একটু হেল্প লাগলে, যারা সিভিয়ার তারা অটিস্টিক হবে, স্পেশাল বেবি বলা হয় যাদেরকে। তো তোমরা একটু দেখে নিবা, এখান থেকে স্পেশালি কিছুই পড়তে হয় না। মেজাজ খিটখিট হয় তাদের, তারা কোনো কিছু কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, ঠিকঠাক কাজ করতে পারে না, পেশিতে জোর নাই, জয়েন্টগুলো শুকায় গেছে, এরকম অনেক কিছু কথা বলা আছে। তোমরা একটু দেখে নিও, এটা তত জটিল নয়, 2-3টা লাইন পড়লেই হয়ে যায়। কোন লাইনগুলো পড়তে হবে তোমরাই ভালো বুঝবা। ওকে, তো আরও কিছু, ক্যামেরায় কি আমাকে দেখা যাচ্ছে? এদিকটা কি দেখা যাচ্ছে? তো তোমাদের একটু আমি বলি যে সেক্স লিঙ্ক আরও কিছু ডিজিজ আছে, এগুলো কি জিনিস। লাল সবুজ বর্ণান্ধতাটা তোমরা পড়ে ফেলছো। 2 হচ্ছে হিমোফিলিয়া, আমরা একটু পরেই পড়বো, তাহলে এটা আমি মিশিয়ে দিলাম। মাস্কুলার ডিস্ট্রফি বললামই তো, যে পেশিতে প্রবলেম হবে এটা। রাতকানা, তো রাতকানা যে ডিজিজটা আছে, যে রাত্রে এরা ভালো দেখতে পায় না, একটু আলো কমে গেলে দেখতে পায় না তারা, তাদের ক্ষেত্রে রড কোষগুলো নষ্ট হয়ে যায়, কারণ রড কোষগুলো অল্প আলোতে সক্রিয়। ঠিক আছে। ডায়াবেটিস ইনসিপিডাস কিন্তু হচ্ছে ডায়াবেটিস 2 ধরনের, ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস। মেলাইটাস নিয়ে আমরা কিন্তু পড়ছি, ইনসুলিনের অভাবে কিংবা ইনসুলিন যদি কাজ না করতে পারে, ইনসুলিন নাই শরীরে কিংবা আছে, ইনসুলিন যে জায়গায় কাজ করে ওই জায়গায় রিসেপ্টরটা নষ্ট, তাহলে ডায়াবেটিস মেলাইটাস হয়। আর এটা হচ্ছে এডিএইচ এর জন্য হয়, তোমরা তো জানো অ্যান্টি ডায়োরেটিক হরমোন, ওইটার কারণে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, এটাকে বহুমূত্র বলা হয়। ঠিক আছে। ফ্রাজাইল এক্স সিনড্রোম, এটা অটিস্টিক বেবি যারা তাদের ক্ষেত্রে এটা বলা হয় ফ্রাজাইল এক্স সিনড্রোম। হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে হচ্ছে বেশি, ট্রাইকোম মানে তো তোমরা জানোই যে সরু সরু উদ্ভিদের মূলে যদি থাকে ট্রাইকোম বলা হয়। আবার দেখবা যে তোমরা অ্যাট্রাইকাস, এমফিট্রাইকাস বলে কিন্তু কিছু শব্দ পড়ছিলা,
ব্যাকটেরিয়ার প্রকারভেদ, অণুজীবে। তাহলে ট্রাইকাস বা ট্রাইকোম মানে চুলের মতো সরু উপাঙ্গ। তাহলে চুলের কথা বলতেছে এখানে আসলে। হাইপার ট্রাইকোসিস মানে হচ্ছে বেশি বেশি চুল। অনেক দেখবা এই যে নেট জিওতে দেখাচ্ছে, ডিসকভারিতে দেখাচ্ছে যে কোনো একটা মানুষ এগুলাতে চুল, কপালে চুল, সারা শরীরে চুল, মানে বেশি বেশি চুল। হাইপার ট্রাইকোসিস। ট্রাইকোম মানে কি? চুল। টেস্টিকুলার ফেমিনাইজেশন, দেখো টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়। ফেমিন মানে হচ্ছে, ফেমিনাইজেশন মানে হচ্ছে স্ত্রী হয়ে যাওয়া। তাহলে শুক্রাশয়টা ধীরে ধীরে সাইজটা লোপ পাবে। শুক্রাশয় থেকে শুক্রাণু এবং পুরুষের হরমোন বের হয়। তাহলে এটা তো ধীরে 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 ছোট হয় বা ধীরে ধীরে ডিজেপিয়ার করে, অদৃশ্য হয়ে যায়। তাহলে পুরুষ হওয়ার হরমোনগুলো থাকবে না শরীরে, থাকবে তখন সে ধীরে ধীরে নারীতে রূপান্তর হবে। মেন্টাল, মানসিকতা, শারীরিক চেঞ্জ চলে আসবে। এই হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। মাসকুলার ডিস্ট্রফি তো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা, আমি পড়াচ্ছি না। তো আপনারা কি অনলাইনে আছেন? তাসনিম মাহমুদ অনিক, আজকে আমি পণ করেছি, তোমার প্রশ্ন দেখব না এমন কোনো ব্যাপার নাই। আমি কিন্তু তোমার প্রশ্ন নিয়ে কথা বলেছি। তুমি কিন্তু বলছো যে বাহক এবং আক্রান্ত হয় পুরুষ। পুরুষ আসলে বাহক হয় না, পুরুষ সবসময় আক্রান্ত কিংবা স্বাভাবিক। ইনসিপিডাস ও ম্যালাইটাস এর অর্থ জানতে চাই, বলবো না, চিন্তা করো না। অনেক কাল আগে আমি তখন মেডিকেলে প্রথম চান্স পেয়েছি। প্রথম 6 মাস আমি খুব গাধার মতো পড়াশোনা করলাম। এমন পড়াশোনা করলাম যে প্রত্যেকটা পরীক্ষায় দেখা যাচ্ছে যে আমি টপ লিস্টে থাকি মেডিকেল কলেজে। ইভেন খুবই ভালো রেজাল্ট করছে। আমার প্রফেশনাল পরীক্ষা, যেটা বোর্ড এক্সাম, পুরো রাজশাহী বোর্ডে যেটা হয় আর কি, পুরো রাজশাহী বোর্ডের আন্ডারে কিন্তু খুলনা মেডিকেল কলেজও। তাহলে বোঝো কী পরিমাণ মেডিকেল কলেজ আছে রাজশাহী বোর্ডের আন্ডারে। তো এইটা কিন্তু বোর্ড পরীক্ষাতে কিন্তু আমার অনেক মার্ক ছিল। তো হঠাৎ করে আমার মনে হলো এত পড়াশোনা করে কী লাভ, লাইফটা একটু এনজয় করতে হবে। তখন আমি ফেসবুকে লেখালেখি এবং একা হয়ে যাওয়া শুরু করলাম। রুমে বসে থাকি, লিখছি, রুমে বসে থাকি, পড়ছি, ক্লাস একটু কম করি, পরীক্ষাও কম করে দেওয়া শুরু করছিলাম, শুধু ঘুরি। তারপর যখন আমি বাইক কিনলাম তখন তো পুরো উত্তরবঙ্গ সারাদিন ঘুরে বেড়াই, ক্লাসে আমার খুঁজে পাওয়া যায় না। তো পরে ফিরে আসতে একটু সমস্যা হয়েছিল, কষ্ট হয়েছিল। বাট কিছু কিছু মানুষ একটু এক্সট্রা লাক নিয়ে পৃথিবীতে জন্ম নেয়, আমি সম্ভবত সেই টাইপের মানুষ। সামহাও বিপদ সামলিয়ে ফেলেছি। তো আমি কখনোই বলি না যে তোমরা পড়ালেখা কম করো, পারলে বেশি পড়ো, তাতে তোমারও লাভ, সবারই লাভ, কনফিডেন্স থাকে। তো তখন আমি ফেসবুকে একটা গল্প লেখা শুরু করি, মানে একদিনে উপন্যাস লেখা শুরু করি। উপন্যাসটার নাম ছিল হিমোফিলিয়া, মানে ওইটার ক্যারেক্টার কিন্তু আমি, নায়ক আমি। তো প্রত্যেক দিন দেখা যাচ্ছে 3-4টা করে খণ্ড দেওয়া শুরু করছিলাম। তো আমার টার্গেট ছিল যে আমি প্রথম বই বের করবো। তখনই কিন্তু হুমায়ুন আহমেদ মারা যায়। তারপরে কিন্তু আমি লেখা শুরু করি। কিছু বুঝছো? তাহলে আমার প্রথম লেখা বা প্রথম সাহিত্য জীবনে আসা হচ্ছে হুমায়ুন স্যারের মৃত্যুর পরে। হুদাই লোকটা নাই, হঠাৎ করে কেমন হলো, হিমু থাকবে না, মিসির আলি থাকবে না, এই গল্পগুলো থাকবে না, কেমনে মেনে নিব? তো আমি এবার মজায় মজায় লেখা শুরু করলাম। প্রথমটা ছিল হিমোফিলিয়া। তো তোমরা একটু বলো তো, হোয়াট ইজ হিমোফিলিয়া, মানে শব্দটার মানে কি? মহসিন হাসান বলেছ যে ভাইয়া, জন্মের পর বাচ্চারা কি সব কালার মিক্স করে দেখে, করে কোনো একটা কালার দেখে, বা সাদা কালো দেখে সব কিছু? মহসিন হাসান বলেছ, দেখো বাচ্চারা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর পরে কিন্তু হসপিটালে যখন আসে আমরা অনেকগুলো টেস্ট করে দেখি যে বাচ্চার বয়সের একটা স্টেজ আছে। সুফি ভাইয়ের বোঝার কথা, সুফি ভাইকে যদি আমি, সুফি ভাই একজন বাচ্চা জন্ম নিয়েছে, তার আগে যেহেতু আমার সাথে ভাই আর আমি একসাথে থাকি,
তো আমি কিন্তু তাকে বলতাম সুবি ভাই এই সময় এটা দেখবেন, গ্রোথ চার্ট দেখবেন, কোন মাসে বাচ্চা কি করবে, কোন কোন জিনিস তার মধ্যে চলে আসবে, যদি না আসে তার মানে গ্রোথে একটু প্রবলেম হচ্ছে, ডাক্তার দেখাইতে হবে, বা তখন এইটা করতে হবে, বা বাচ্চা বমি করতেছে, বাচ্চা বেশি খাচ্ছে না, পেট ভুটভাট করতেছে, বা বাচ্চা কাঁদতেছে বেশি, এই সমাধান কি এগুলার? তো আমি যেহেতু বুঝতেই পারছো, তো সুবি ভাইয়েরও মাঝে মাঝে একটু লাভবান হয়। তো সুবি ভাইয়ের জানার কথা যে বাচ্চা প্রথম জন্মের পর পরে বাচ্চা চোখের দিকে তাকালে আমরা মনে করব চোখেরটা কি টেরা হয়ে গেল, স্কুইন্ট মানে আইবল দুইটা ফিক্স না তার, কিন্তু কিছুদিন পর কিন্তু চোখটা ভালো হয় না? বাচ্চা কিন্তু হাত পা ছোড়াছুড়ি করে, হাত ছুটতেছে কিন্তু সে জানে না কোন দিকে ছুটতেছে। বাচ্চা কিন্তু প্রথম দেখবো ঘাড় তুলতে যে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে বা সপ্তাহে গিয়ে সে প্রথম ঘাড়টা তোলে, এরপর সে বসে থাকা শেখে, হামাগুড়ি দেওয়া শেখে, এরপর সে দাঁড়ানোর চেষ্টা করে, ঠিক কি না? প্রথম দিকে শব্দ শুনে সে করে, পরে দেখবেন হাসা শুরু করতেছে, মানে তোমার যে স্টিমুলাসগুলো আলাদা আলাদা করে, তুমি তার সামনে যাবা তোমার ভয় পাবে, সে কিন্তু বুঝে ফেলে যে তোমার অ্যাটিটিউড কি। কেউ তার সামনে যাচ্ছে, সে হেসে ফেলতেছে, সে কিন্তু চিনে ফেলতেছে ধীরে ধীরে। প্রথম দিন কিন্তু থাকে না, রাইট? প্রথম দিন তাকে যদি একটা গরিলার কোলে দিয়ে দাও, তাহলে সে কিন্তু গরিলাকেই মা জানবে, ঠিক না? তো যাই হোক, বাচ্চা যখন ছোট জন্মের পর দেখে ব্রাইট আলোতে আমার চোখের মধ্যে যদি কোনো ফ্ল্যাশ লাইট পড়ে, তাহলে কিন্তু আমি লাল নীল বিভিন্ন ধরনের রং একসাথে দেখতে পাবো, কিন্তু কোনোটাই আলাদা করতে পারবো না। পারবো নাকি? এই যে এখানে যে রংটা উঠতে সেটা লাল, পারবো না। তো বাচ্চাদের জন্মের পর পর এইটাই হয়। কারণ কি, আমার চোখে যখন আলো দিয়েছে তখন সবগুলো যে বর্ণ সংবেদী রড এবং কোন কোষ, এগুলো সবগুলোই মানে হ্যাম্পার্ড, ঠিকঠাক কাজ করতে পারছে না। তো জন্মের পর পরই বাচ্চাদের রড কোষ কোন কোষ দুইটাই থাকে, কিন্তু তার আলাদা করে মানে এগুলো ম্যাচিউর হয়নি এখনো। যা দেখে মনে হয় চন্দ্র তারকা দেখতেছে। কাউরে যদি জোরে কানের মধ্যে বা গালের মধ্যে চড় মারা যায়, তো তারা কি দেখে? চার তারা দেখে না দিনের মধ্যে? বাচ্চাদের ক্ষেত্রে এই হয়। একটু সময় লাগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, একটু একটু করে ঠিক হওয়া শুরু হয়। তখন সে ধীরে ধীরে কালারগুলো আলাদা করতে পারে। যত বেশি ইন্টেন্স কালার, তীক্ষ্ণ কালার, শুরুতে সমস্যা হয়, ইন্টেন্সিটিটা তারা ধীরে ধীরে বুঝতে পারে। দুইটা উজ্জ্বল কালার পাশাপাশি রাখলে তারা আলাদা করতে পারে। আমি তো একটা পোস্ট লিখছি গতকাল রাতে, তোমাদের দেখার কথা। যাই হোক, আমি খুব বিরক্ত ওইটা নিয়ে। সুবি ভাই, হিম মানে হচ্ছে রক্ত, ফিলিয়া মানে হচ্ছে আকর্ষণ। তার মানে রক্তনালী কেটে গেছে, রক্ত পড়তেছে, একটা সময় গিয়ে জমাট বেঁধে আটকে যাবে রাস্তাটা, রাইট? বাট কেটে গেছে, রক্ত পড়তেছে পড়তেছে পড়তেছে, বা সামান্য একটু এই রক্তনালীটা আঘাত পাইছে, ছিঁড়ে গিয়ে রক্ত পড়তেছে, আর থামছে না, তার খুবই ভাল লাগতেছে, তার খুব আকর্ষণ পড়ার প্রতি, রক্তপাতের আকর্ষণ, সেটার নাম হচ্ছে হিমযোগ ফিলিয়া। তাহলে জমাটটা বাঁধবে কিন্তু দেরি হবে, এটাকে বলে হিমোফিলিয়া। বড় যদি একটা কেটে যায়, এমনিতে জমাট বাঁধতে দেরি হয়, তাই না? বড় কাটায় তাদের এই রোগটা আছে, তাদের ক্ষেত্রে বড় কাটা সহজে ঠিক হবে, মারা যাইতে পারে। তো এই রোগটা আমরা কখন বুঝি যে একটা সন্তানের মধ্যে এই রোগটা আছে, যে কেটে গেলে আর রক্তপাত বন্ধ হবে না? কখন সুবি ভাই? এনি আইডিয়া? মেয়েদের ক্ষেত্রে বোঝার চান্স খুব কম শুরুতে, পুরুষের ক্ষেত্রে বোঝার চান্স খুব তাড়াতাড়ি, কারণ পুরুষরা সার্কামসেশন বা খতনার ভেতর দিয়ে যায়। তাহলে তোমার ছোট ভাই আছে তোমার ফ্যামিলিতে, তারে যখন হসপিটালে বা বাসায় খতনা করানো হবে, তখন কোনোভাবে আর রক্তপাত থামানো যাবে না, বোঝা গেল যে তার এই রোগটা আছে। তাহলে যে কোনো ধরনের অপারেশন করতে গেলে সবার আগে কিন্তু একটু খোঁজ নেওয়া উচিত। যার হিমোফিলিয়া আছে তার কিন্তু নখ কখনো ব্লেড দিয়ে কাটা যাবে না, খুব সাবধান, নীল কাটার দিয়ে কাটতে হবে। গ্রাম অঞ্চলে ওই যে শেপ করা ব্লেডগুলো নিয়ে মানুষ নখ কাটে না, এটা করা যাবে না, হুট করে কেটে গেলে আর রক্ত থামানো যাবে না। নেইল কাটার দিয়ে ধীরে ধীরে নেইলগুলো একটু বড় করে কাটতে হবে। তারপরে এইটা কাটার সময় খুব সাবধান, শেপ করার সময় খুব সাবধান। আর একটা সময় ছিল হিমোফিলিয়া রোগীরা 60 সালের দিকে মাত্র 10 বছর বাঁচত। এখন যেহেতু সতর্ক হয়েছে, বিজ্ঞান একটু এগিয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞান, এখন 16 বছর 21 বছর, এমনকি 60-70 বছর বাঁচার হিস্ট্রি আছে, বুঝছেন? তো এভারেজ 16 বছর বাঁচে, 16-21, তার মধ্যে তারা মারা যায়। কারণ কি? কাটলেই যে রক্তপাত হবে তা তো না। এই যে আমি কনুইটা এখানে দিলাম, এখন এখানে ব্লিডিং শুরু হয়ে যাবে, চামড়ার নিচে রক্তপাত হবে। এই যে আমি মুভ করতেছি জয়েন্ট, এই হাড্ডি আর এই হাড্ডি কি লাগতেছে না মুখোমুখি? ওখান থেকে ঘর্ষণের পর রক্তপাত হবে।
রক্তগুলো আটকে যাবে ভিতরে, তো জয়েন্টটা কী হবে, ফুলে যাবে। তাহলে এটা হচ্ছে আমার কনুই সন্ধি, এটা হচ্ছে নিচের হাত, রক্তপাত হয়ে কনুইটা এরকম ফুলে যাবে। বুঝলা? ভেতরে কি আছে, কি আছে, রক্ত। এটা কি একটা জয়েন্ট না, এটা হিউমেরাস রেডিয়াস আলনা, তাহলে এটা হচ্ছে জয়েন্ট বা আর্থ্রো ওসিস। তাহলে জয়েন্টের ভেতরে রক্তপাত হওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে হিমার্থ্রোসিস। হিমার্থ্রোসিস। তাহলে কেটে গিয়ে যদি আমরা শনাক্ত না করতে পারি কারণ হিমোফিলিয়া আছে, তাহলে হিমার্থ্রোসিস পাবো আমরা তার মধ্যে। বোঝা গেল? হিম মানে লৌহ বা যা ক্লোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। কে এই আনসার দিচ্ছ, কারে? তোমরা কি সবাই অনলাইনে আছো? আমার কথা শুনতেছো? মাস্টারি করতেছো কারা কমেন্টের মধ্যে? কমেন্ট পাই না কেন এদের? থ্যাংক ইউ, শুনতে পাচ্ছে ওরা। আমি তাহলে শেষ করেছি ভাই। কয়টা বাজে? 11:23। আচ্ছা, ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো কিছুটা। নেক্সট ডেতে আমরা এই জেনেটিক্সের পুরোটাই শেষ করতে পারবো, চিন্তার একদম কিছু নেই। তো হিমোফিলিয়ার লক্ষণ কি? হিমার্থ্রোসিস। তাহলে হিমার্থ্রোসিস কোন রোগে দেখা যায়? হিমোফিলিয়া। তো হিমার্থ্রোসিস মানে কি মহিবুল্লাহ? রক্তপাত হয়ে অস্থিসন্ধি ফুলে যাওয়া। কোন রোগে দেখা যায়? হিমোফিলিয়াতে। দেখো, আমরা তো জানি তেরোটা ক্লোডিং ফ্যাক্টর আছে। 13টা ক্লোডিং ফ্যাক্টরের মধ্যে 8, 9, 11। এখন বইতে হচ্ছে এই ক্লোডিং ফ্যাক্টরগুলোর নাম ভিন্ন ভিন্ন দেওয়া আছে, কিন্তু আমি টিফিনের মধ্যে কিন্তু দিয়েছিলাম হিমোফিলিয়া এ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। তার মানে 8, 9, 11 এই তিনটার যদি অভাব হয় কখনো, এই তিনটা ফ্যাক্টর যদি আমাদের শরীরে না থাকে, এই প্রোটিনগুলো যদি না থাকে, রক্ত জমাট বাঁধার যদি ফ্যাক্টরগুলো না থাকে, তাহলে রক্ত জমাট বাঁধবে না। আর ওরা যদি থাকে তাহলে রক্ত জমাট বাঁধবে। ওরা যদি থাকে রোগটা হবে? হবে না। তাহলে এদেরকে আমরা কি বলবো? রোগ হওয়া বাধা দেওয়া ফ্যাক্টর। তাহলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, রাইট? এ, বি, সি। দেখো প্রথমে যে এ আছে, তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল। এটাই কিন্তু সবচেয়ে বেশি হয়। 9 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। তাহলে এটার নাম হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়া। যদি কখনো 9 নম্বর ফ্যাক্টর না থাকে তাহলে ক্রিসমাস হিমোফিলিয়া হয়। তাহলে এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, ক্রিসমাস হিমোফিলিয়ায় কোন ফ্যাক্টরটা থাকে না? 9 নম্বর ফ্যাক্টর থাকে না। ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এতে কোন ফ্যাক্টর থাকে না? 8 নম্বর ফ্যাক্টর থাকে না। হিমোফিলিয়া বিতে বা ক্রিসমাস হিমোফিলিয়াতে কোনটা থাকে না? 9 নম্বর ফ্যাক্টর থাকে না। হিমোফিলিয়া সিতে কোন ফ্যাক্টর থাকে না? 11 নম্বর ফ্যাক্টর থাকে না। তাহলে হিমোফিলিয়া কয় ধরনের? 3 ধরনের। বইয়ে আছে 2 ধরনের। তাহলে যেহেতু স্যার লিখছে 2 ধরনের, তো 2টাই পড়ো তোমরা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সেম এটাও কিন্তু কালার ব্লাইন্ডের মতোই। প্রশ্ন আসতেই পারে, পুরুষটা হয়? স্বাভাবিক হতে পারে পুরুষটা, বাহক হয় না, বাট আক্রান্ত হয়।
স্ত্রীরা কি হতে পারে? বাহক হতে পারে, আক্রান্ত হতে পারে, আর স্বাভাবিক হতে পারে। সেমভাবে আমি তোমাদের প্রশ্ন করতে পারি, সেমভাবে তোমরা আনসার দেবো। ওই যে ম্যাথমেটিক্স কিছুক্ষণ আগে দেখলাম, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে একটু কথা বলি, হিস্ট্রিটা পুরো বলার সময় নেই, তারপরে বলি। হিমোফিলিয়া বলো, বর্ণান্ধতা বলো, আর ডুশনি মাস্কুলার ডিস্ট্রফি বলো, সবগুলো রোগী পৃথিবীতে ছিল না। এগুলা জিনগুলো নষ্ট হয়ে গেছে কোনো এক কারণে। রাসায়নিক পদার্থের মাধ্যমে হতে পারে, অতিবেগুনি রশ্মির মাধ্যমে হতে পারে, কিংবা আপনি খাবার খাচ্ছেন, খাবারের রাসায়নিক পদার্থ আছে, এগুলোর কারণে আপনার শরীরের ওই জিনগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে সন্তানের মধ্যে কি হবে? এখন এ রোগটা চলে যাবে। তো এই হচ্ছে ঘটনা। তো নোটিস করা হয়েছে প্রথম, এটা হচ্ছে এক রাজ পরিবারে, কারণ সাধারণ পরিবারে তো চিকিৎসা করার কোনো উপায় নেই। এটা হচ্ছে ইংল্যান্ডের রাজ পরিবারে প্রথম পাওয়া গিয়েছিল। কুইন এলিজাবেথ, ভিক্টোরিয়ার হচ্ছে 4 মেয়ে, যার মধ্যে এলিজবেথ্রিস 2 মেয়ের মধ্যে এটা বাহক পাওয়া গিয়েছিল, যে এদের দুজনের প্রবলেম আছে। বোঝা গেল? তো তাদের যে বাচ্চা কাচ্চা হয়েছে, আবার তাদের বাচ্চা কাচ্চাদের বিয়ে দেওয়া হয়েছে বাকি 3টা রাজ পরিবারে। স্পেনের রাজ পরিবারে, রাশিয়ার রাজ পরিবারে, আর একটা মেয়ের বিয়ে হয়েছে ফ্রান্সের রাজ পরিবারে। তাহলে কয়টা রাজ পরিবারে গেল সুই ভাই? স্পেনে গেল, ফ্রান্সে গেল, রাশিয়ার রাজ পরিবারে গেল। তো দেখো, এক রাজ পরিবারে ছিল, এখন কয় রাজ পরিবারে? 4 রাজ পরিবারে। এই জন্য এটাকে কিন্তু রাজকীয় রোগ বলা হয় বা রয়্যাল ডিজিজ বলা হয়। ক্লিয়ার? তো নিকোলাস ওখানে জার ছিলেন একজন, রাশিয়ায় তখন জার শাসন চলছিল। তো এই যে সন্তানের হিমোফিলিয়া, রাজার সন্তানের হিমোফিলিয়া, কারণ তার বউ হচ্ছে ব্রিটিশ রাজ পরিবার, তো সন্তানের হিমোফিলিয়া, চিকিৎসার জন্য লোক রাখা লাগবে। তো চিকিৎসার জন্য যে লোক বা ডাক্তার লিখেছিলেন, তার নাম ছিল রাসপুটিন। ইনি একজন ডাক্তার, চিকিৎসক। তো যার শাসন তো তোমরা জানোই স্বৈরাচারী বা হচ্ছে খুব নির্যাতন ছিল। তো এই রাসপুটিনের জন্যই বা এই রোগটার জন্যই একটা বিপ্লব হয়েছিল, যার জন্য জার শাসনটা শেষ হয়ে গিয়েছিল। বোঝা গেল? তাহলে কেন এটা রাজকীয় ডিজিজ, এটা অনেক হিস্ট্রি আছে। তাহলে দেখো যে ডাক্তাররাও বিপ্লব করতে পারে। মাহাথির মোহাম্মদের কথাই বলো, নেগেটিভ অনেক ব্যাপারই আছে, পজিটিভ একটা হচ্ছে মালয়েশিয়াকে চেঞ্জ করে দিয়েছেন। আমরা কথা বলতে পারি চে গুয়েভারার কথা। চে গুয়েভারা ছিলেন মেডিকেল স্টুডেন্ট, আমার মতো বাইকার। তিনি বাইক নিয়ে পুরা ল্যাটিন আমেরিকা বাইক নিয়ে ঘুরে বেড়াতো, কী অবস্থা দেখার জন্য। প্রচুর পড়াশোনা করতো, প্রচুর পরিমাণে হাভানা চুরুট টানতো এবং বাইক নিয়ে ঘুরে বেড়াতো। গিয়ে বামপন্থীদের সাথে তার দেখা হয়, জঙ্গলে জঙ্গলে যারা যারা দেশ স্বাধীন করার ট্রাই করছে, কারণ ওই সময় তো ওইসব কান্ট্রির উপরে খুব বেশি নির্যাতন চলছিল, যে দেশ ঠিক করতে হবে। এই যে কিউবা বলো, ভেনেজুয়েলা বলো, এগুলা কেমনে স্বাধীন হয়েছে? এই ভদ্রলোকের সাহায্য নিয়ে। আমেরিকানরা তাকে মেরে ফেলছে। তো তোমরা তো জানো, এনাকে পুরো পৃথিবীতে ইয়ং জেনারেশন খুব পছন্দ করে। সেই চেহারা, মাথার মধ্যে টুপি, স্টার আছে, চুরুট টানে। তো উনিও কিন্তু ডাক্তার ছিলেন, মেডিকেল স্টুডেন্ট ছিলেন, আর্জেন্টাইন। তো সামটাইমস মানে এই প্রফেশনটা যখন এইগুলো দেখি তখন ভালো লাগে। চাইলে সব জায়গা থেকে পৃথিবী চেঞ্জ করা সম্ভব, সব কিছুই করা সম্ভব। সুবি ভাই, বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমি অল্প কিছু টপিকে একটু বেশি সময় নিয়েছি, যাই হোক না কেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি জেনেটিক্সটা পুরোটাই শেষ করব। তোমাদের জন্য অনেক দোয়া। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত আমাকে বলো। লিউকেমিয়া আর হিমোফিলিয়ার মাঝে পার্থক্য বুঝি না। লিউকেমিয়া নামটা দেখো, হিমোফিলিয়ায় প্রবলেম হয় হচ্ছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরের অভাবে, রক্তপাত হতেই থাকে। আর লিউকেমিয়াতে যে প্রবলেম হয়, এটা লিউকোসাইডের প্রবলেমের কারণে। তো লিউকোসাইডগুলো যদি পরিণত হয়ে রক্তে থাকে, কাজ করতে পারে। যদি পরিণত না হয়, রক্তে আসে, তাহলে এরা কোনো কাজ করতে পারে না, তখন ক্যান্সার হয়। রাইট? লিউকেমিয়া একটা হচ্ছে রক্তকণিকার দোষ, আর হিমোফিলিয়া হচ্ছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরের দোষ। ভাই, আপনি মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ের বই দাগিয়ে দেন নাই। স্বর্ণালী দাস বলেছ। স্বর্ণালী দাস একদম চিন্তা করো না, ইনশাল্লাহ আমি অতি শিগগির দিয়ে দেবো। আজকে রাত্রে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বই দাগিয়ে দিতে।
আমার আব্বা আম্মা আসছে, তোমাদের আমি দেখো কৌশলে কিন্তু বলছি যে আমার আব্বা আজকে ক্লাস করছে, মা আজকে ক্লাস করছে। দ্যাট মিনস হচ্ছে আমি একটু তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। তোমাদের কথা ভুলে যাওয়া এটা আমার অপরাধ হয়ে গেছে। যাই হোক, তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। তাসনিম মাহমুদ, অনেক তোমার গরিবের প্রশ্ন নিয়ে আমি ইনশাল্লাহ লিখবো। এক দম্পতির 4-এর অধিক সন্তান হতেই পারে, তাহলে নতুন একজন সন্তান জন্ম নেওয়ার সময় এই হিসাবটা জাস্ট একটা সম্ভাবনা বোঝায় এমন কি, নাকি 4 জন সন্তান হলে এইটা একদম ঘটবে না? ব্যাপারটা আসলে এইরকম না, মেয়ে 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 হতেই আছে, রাইট? সম্ভাবনা থেকে যায় যে 4টা যদি হয় একই সাথে, 4টা যদি 2টা ছেলে 2টা মেয়ে হয়, তাহলে এই প্রবলেম হবে। তাহলে ফার্স্ট সন্তানের ক্ষেত্রে প্রবলেম হতেই পারে, সেকেন্ড সন্তানের ক্ষেত্রে প্রবলেম হতেই পারে, আবার নাও হতে পারে। তবে এই যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমি দেখেছি, এই যে খালাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো বোন, ফুফাতো ভাইদের সাথে যাদের সম্পর্ক, তাদের এই বিয়ের আগে সম্পর্ক, এই ফ্যামিলিয়াল অনেক কাহিনী করার পর বিয়ে হয়, এরপর বাচ্চা কাচ্চাদের প্রবলেম হয়ে যায়, জেনেটিক্যাল ডিজিজ। বোঝা গেল? বড় ছেলের থ্যালাসেমিয়া, কিছুদিন পর দেখে ছোটো ছেলেরও থ্যালাসেমিয়া, সারা জীবন এদের পেছনে যায়, 15, 20, 25 বছর বয়সে এগুলো মারা যায়, তবে সারাটা জীবন আপনাদের ভোগাইতেই চলে গেল। তাদের কী দোষ ছিল? তো একটু অ্যাভয়েড করবো আর কি, নিজ ফ্যামিলির মানুষজনকে, নজরটা একটু স্প্রেড করো। স্যার আপনার আব্বা আম্মাকে দেখতে চাই, তারা নায়ক নয় যে তারা তাদের দেখে তাদের দেখে কি হয়? আমি তো আছি, আমাকে দেখো তোমরা। যাই হোক, সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।